হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আম হিসাব বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা আ টপিক পড়ব। যেটা ছাড়া আমার হিসাব বিজ্ঞানের যে মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য, সেই প্রধান উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে না। তো আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যেটা না বুঝলে আপনি হিসাব বিজ্ঞানই বুঝতে পারবেন না। আর যদি আপনার এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, এই পার্টটা যদি খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে যেটা হবে আপনার হিসাব বিজ্ঞানকে আমি যদি সম্পূর্ণ হিসাব বিজ্ঞানকে যদি ১০০% ধরি, তাহলে আমার সেই পার্টটাই হচ্ছে 50%। সো আজকে যেই পার্টটা আমরা আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হিসাব বিজ্ঞান অ্যাকচুয়ালি যারা হিসাব বিজ্ঞান শিখতে চায় বা হিসাব বিজ্ঞান জানতে চায়, ভালো করতে চায় তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি সবাই আন্দাজ করতে পারছেন আমরা কোন টপিকটার কথা বলতেছি। আহ, আমরা আর কোনো টপিকের কথা বলতেছি না, আমরা আমাদের ধারাবাহিক যে পার্ট এসএসসি হিসাব বিজ্ঞান, সেই এসএসসি হিসাব বিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার মানে হচ্ছে লেনদেন। আমরা লেনদেনের কথা আলোচনা করবো আজকে। লেনদেন কেন হিসাব বিজ্ঞানকে 50% বললাম, কারণ হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান আমরা যা কিছু লিপিবদ্ধ করি না, আমরা অ্যাকচুয়ালি লেনদেন গুলোকে লিপিবদ্ধ করে থাকি। এখন আপনি যদি লেনদেন চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনি সেটা কিভাবে লিপিবদ্ধ করতে পারবেন? আর তাছাড়া আপনি চিহ্নিত করতে পারলেন বা এর পক্ষগুলো যদি আপনি ডিভাইড করতে না পারেন, কোনটা কোন দিকে যাবে সেটা যদি না বুঝতে পারেন, তাহলে আপনার আলটিমেটলি আপনার যে মেইন গোল বা মেইন অ্যাসিভ, যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা কোনো একটা কোম্পানির, তাহলে সেটা আপনি পারবেন না। সো আপনাকে আপনার প্রধান উদ্দেশ্য বাস্তবায়ন করতে গেলে আপনার সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে লেনদেন। তো এই লেনদেনকে কি বলা হয়? আমরা যদি আমাদের হিসাব বিজ্ঞানের কথায় আসি, যে হিসাব বিজ্ঞান, ওকে, এই লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। কি বলা হয়? কাঁচামাল। ফার্স্ট অফ অল আমাদের এটা মাথায় রাখতে হবে, লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। অ্যান্ড দেন হিসাব বিজ্ঞানের ইনপুট কি? লেনদেন। ইনপুট, হিসাব বিজ্ঞানের ইনপুটও হচ্ছে আমাদের যে বহুল প্রতীক্ষিত সে লেনদেন। আপনি যদি লেনদেন ভালো করে বুঝেন, তাহলে আপনার হিসাব বিজ্ঞান বোঝা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো হিসাব বিজ্ঞানের ইনপুট হচ্ছে লেনদেন, হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয় লেনদেন। ঠিক আছে? এখন কোশ্চেন আসতে পারে, ইনপুট কেন বলা হলো? দেখেন, আপনি যদি আপনার যে কোনো অপারেশন সলভ করতে যান না কেন, আপনাকে আগে কিন্তু ইনপুট সম্বন্ধে খুব ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি ইনপুট ভালো করতে পারেন, তাহলে আপনার এট দ্য এন্ড অফ টাইম আপনার আউটপুট, যা রেজাল্ট যেটা, সেটা ভালো হবে। সো ইনপুটটা আপনাকে খুব গুরুত্বপূর্ণ, ইনপুটটা খুব ভালো দিতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনি আউটপুটটা জানতে পারবেন। তাহলে হিসাব বিজ্ঞানের আউটপুট কি? কোশ্চেন আসতে পারে, আউটপুট। আউটপুট, আচ্ছা, আউটপুট হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে আর্থিক বিবরণী, এটা আমাদের মেইন ফোকাস থাকবে। ঠিক আছে? এই আর্থিক বিবরণী, আউটপুট হচ্ছে আর্থিক বিবরণী, ইনপুট হচ্ছে লেনদেন বা হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয় যেটা, সেটা হচ্ছে লেনদেন। ঠিক আছে? ওকে। সো এটা হলো আমাদের হিসাব বিজ্ঞানের লেনদেন। হিসাব বিজ্ঞানের সাথে কি কি বলা হয় সেটা এখানে বলে দিলাম। এখানে এই বিষয়গুলো কিন্তু আমাদের ইয়াতে আসে, এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে। সো এই সেজন্যই বলা। তাছাড়া লেনদেনের সাথে হিসাব বিজ্ঞান কি সম্পর্ক সেটা আমরা বলবো। যে এই লেনদেন চ্যাপ্টারে কি পড়বো সেটাও আমরা এখানে একটু আলোচনা করে দিই। যে আমরা এখানে হচ্ছে আমাদের ইকুয়েশন সলভ করব, এ ইকুয়াল টু আলফাস ই ও ই, ওই ইকুয়েশন সলভ করব। আমাদের লেনদেনের যে লেনদেনের যেগুলো লেনদেন, সেগুলো আমরা ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করব যে এটা কেন লেনদেন হলো। সো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইকুয়েশন ভালোভাবে বোঝা। তাছাড়া আমরা এখান থেকে জানবো যে লেনদেনের উৎস দলিলগুলো, হ্যাঁ, লেনদেন যে হবে সেই উৎস দলিলগুলো আমরা খুব ভালোভাবে এখানে জানবো। সো লেনদেন সম্পর্কে তো আগে খুব ভালো একটা ধারণা আমাদের থাকতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লেনদেনের ধারণা, তারপরে পড়বো লেনদেনের বৈশিষ্ট্য,
এন্ড দেন আমরা ইকুয়েশন দেখবো, দেন লেনদেন উৎস দলিলগুলো দেখবো। ঠিক আছে, এই লেনদেন অধ্যায়ে আমাদের এই বিষয়গুলো 4টা বিষয় আমরা খুব ভালোভাবে বুঝবো। ঠিক আছে, ওকে। এই পার্টটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা পার্ট। ঠিক আছে, কিন্তু এসএসসি আমরা যারা আপনারা যারা এসএসসি তে আছেন, এসএসসির জন্য জাস্ট এই বর্তমান লেনদেন পার্টটাতে এই 4টা বিষয় আলোচনা করা হয়েছে। সো আমরা সর্বপ্রথম আমরা যেহেতু এসএসসি হিসাব বিজ্ঞান কমপ্লিট করার মিশন নিয়েছি, সো সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে এই আমরা এসএসসি তে যে বিষয়গুলো লেনদেন আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলো খুব ভালোভাবে আলোচনা করার ট্রাই করব। লেনদেন করার আগে, হ্যাঁ, আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে লেনদেনের আসলে অ্যাকচুয়ালি আবির্ভাব হয় কিভাবে, তার চক্রটা কিভাবে আসে আমরা সেটা একটু দেখব। ঠিক আছে, তাহলে আমাদের লেনদেন, আমরা যখন লেনদেন সীমিত করব তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। ওকে, সো আমরা জানি আমাদের ঘটনা। ওকে, ঘটনা কি? ঘটনা আমরা জানি আমাদের পৃথিবীর যা কিছু করে তাই তো ঘটনা, তাই না? হ্যাঁ, যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম, এটা একটা ঘটনা। ওয়াশ করলাম, এটা একটা ঘটনা। ব্রেকফাস্ট করলাম, এটা একটা ঘটনা। আমি পরীক্ষা দিলাম, এটা একটা ঘটনা। ঠিক আছে, তারপর কি হতে পারে, যেমন হচ্ছে আমি পরীক্ষায় পাশ করলাম, এটা একটা ঘটনা। তাহলে কি, এই যে পরীক্ষায় পাশ করলাম, যদি কয়েকটা উদাহরণ দিই আপনাদের এখানে তো বোঝার জন্য দিলাম। পরীক্ষায় পাশ করা, পরীক্ষা পাস, এটা কি একটা ঘটনা। তারপর হচ্ছে কলম কেনা, কলম ক্রয় করা, এটাও কি একটা ঘটনা। তাহলে মানে একটা পৃথিবীতে যাই ঘটে, মানে আমাদের যাই ঘটে, হ্যাঁ, দৈনন্দিন জীবনে যাই কিছু ঘটে সবকিছু ঘটনা। এই ঘটনাকে দুইটা ভাগে আমরা দুইটা দৃষ্টিকোণ থেকে চিন্তা করব। একটা হচ্ছে অনার্থিক ঘটনা, অনার্থিক ঘটনা, আর একটা হচ্ছে আর্থিক ঘটনা। ঠিক ঘটনা, তাহলে ঘটনাকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ধরনের ঘটনা হয়, একটা হচ্ছে আর্থিক ঘটনা, ওকে, আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। অনার্থিক ঘটনাগুলো কি? আমরা যদি অনার্থিক ঘটনা বুঝতে যাই তাহলে যেটা যেটা হচ্ছে অর্থের সাথে তার সম্পর্কিত নয়। তাহলে অর্থের সাথে কি সম্পর্কিত নয়, অর্থের সাথে সম্পর্কিত নয়, অর্থের সাথে সম্পর্কিত নয়, এবং যা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন করে না, পরিবর্তন করে না। তাহলে অনার্থিক ঘটনা কি? যেটা অর্থের সাথে সম্পর্কিত নয়, যা আর্থিক অবস্থার পরিবর্তন করে না, সেটাকে কি বলা হয়? অনার্থিক ঘটনা। যেমন আমরা যদি একটু যেমন আমরা বলতে পারি, হ্যাঁ, আরেকটু আগে যেটা বললাম, পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস করা। ঠিক আছে, এটা কি অর্থের সাথে সম্পর্কিত আছে? এটা আর্থিক অবস্থার পরিবর্তন করবে? করবে না। সো এটাকে অনার্থিক ঘটনা বলে। যেমন আমরা আরেকটা বলি, আহ আহ একটা যেমন হচ্ছে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো একটা ইয়ে দিই, যেমন হচ্ছে স্কুলে যাওয়া। ওকে, স্কুলে যাওয়া, এগুলো কি অর্থের সাথে সম্পর্কিত? না। আর্থিক অবস্থার পরিবর্তন করেন, তাহলে এগুলোকে কি বলা হয়? অনার্থিক ঘটনা। তাহলে অনার্থিক ঘটনা আশা করি বুঝতে পারছেন যে অর্থের সাথে সম্পর্কিত নয় এবং আর্থিক অবস্থার পরিবর্তন করে না, তাই কি বলা হয়? অনার্থিক ঘটনা বলে। যেমন পরীক্ষায় পাস করা, স্কুলে যাওয়া, খেলাধুলা করা, এগুলো কি একটা অনার্থিক ঘটনা। ঠিক আছে, ওকে। এবার আসি আর্থিক ঘটনা। তাহলে আর্থিক ঘটনা কি? এর উল্টাটা, অর্থের সাথে সম্পর্কিত,
কিসের সাথে? অর্থের সাথে সম্পর্কিত। তাহলে অর্থের সাথে সম্পর্কিত যা কি আর্থিক অবস্থার কি করে? পরিবর্তন করে। আর্থিক অবস্থার পরিবর্তন করে। তাহলে অর্থের সাথে সম্পর্কিত যা আর্থিক অবস্থার পরিবর্তন করে তাকে কি বলা হয়? আর্থিক ঘটনা বলে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা যেমন বেতন প্রদান, ঠিক আছে, ভাড়া প্রদান, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমরা আর কি বলতে পারি, যেমন হচ্ছে মেশিন ক্রয়, যেমন হচ্ছে আসবাবপত্র ক্রয়, তাহলে দেখেন বেতন প্রদান, ভাড়া প্রদান, মেশিন ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলো কি আর্থিক ঘটনা। তাহলে এই ঘটনা দুই ধরনের হয়, অনার্থিক ঘটনা, আর্থিক ঘটনা। এখন অনার্থিক ঘটনা হচ্ছে যে অর্থের সাথে সম্পর্কিত নয়, আর্থিক অবস্থার পরিবর্তন করে না, তাকে আমরা অনার্থিক ঘটনা বলে। যেমন পরীক্ষায় পাশ করা, স্কুলে যাওয়া। আর হচ্ছে আর্থিক ঘটনা কি অর্থের সাথে সম্পর্কিত, আর্থিক অবস্থার পরিবর্তন করে, যেমন বেতন প্রদান, ভাড়া প্রদান, মেশিন ক্রয়, আসবাবপত্র ক্রয়। এখন অ্যাকচুয়ালি আসেন এই যে আমাদের আর্থিক ঘটনা, হ্যাঁ, এই আর্থিক ঘটনা থেকে আমাদের কি আসছে? লেনদেন আসছে। ঠিক আছে, লেনদেনটা কোথা থেকে আসছে? আর্থিক ঘটনা থেকে আসছে, অনার্থিক ঘটনা থেকে না। ঘটনা তো আছে, অনেক ঘটনা আছে, তার যে দুই ভাগে ভাগ করছি, অনার্থিক ঘটনা, আর্থিক ঘটনা। এই আর্থিক ঘটনা থেকে লেনদেন হয়েছে। এখন কথা হচ্ছে যে আর্থিক ঘটনা, সকল আর্থিক ঘটনা কি লেনদেন হবে? এখানে একটা সমস্যা আছে। অনেকেই মনে করে, আমি অনেক জায়গায় দেখছি যে আর্থিক ঘটনাগুলো আছে, ওরা সবগুলোকে লেনদেন বলতেছে, ঘটনা বলা আছে, আর্থিক লেনদেন বলে নাই, আর্থিক ঘটনা বলছে। দেখেন এই আর্থিক ঘটনা বলতে আমরা সেগুলোকে লেনদেন বলবো, আর্থিক ঘটনা ওই ঘটনাগুলোকে লেনদেন বলবো যেগুলো হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে, কিসে? আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি করে? প্রভাবিত করে। প্রভাবিত করে বলতে কিরকম? আমার আর্থিক অবস্থার মানে আমার ইকুয়েশনে কি করে? পরিবর্তন করে। বা আমি আরো যদি একটু বলতে চাই, আমার আর্থিক অবস্থা পরিবর্তন করে। তাহলে দেখেন আমি ওই আর্থিক ঘটনাগুলো লেনদেন বলবো যেগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাবিত করে। প্রভাবিত করতে বলতে বোঝাচ্ছে আমার ইকুয়েশনে প্রভাবিত করে, আমার আর্থিক অবস্থার পরিবর্তন করে, সেগুলোকে আমি লেনদেন বলবো। তাহলে কি সকল ঘটনা কি আমি লেনদেন বলতে পারবো? সকল আর্থিক ঘটনা কি লেনদেন বলতে পারবো? যেমন বেতন প্রদান, এটা তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি হয়ে থাকে, মানে এই বেতন প্রদান করার ফলে যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান প্রভাবিত করে, তাহলে সেটা কি আমি কি বলবো? লেনদেন বলবো। ভাড়া প্রদান, সেটা যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, কি করে প্রভাবিত করে, তাহলে সেটাকে আমি কি বলবো? লেনদেন বলবো। মেশিন ক্রয়, সেটা যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, তাহলে সেটাকে আমি কি বলবো? লেনদেন বলবো। আসবাবপত্র ক্রয়, এটা যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে, তাহলে আমি সেটাকে কি বলবো? লেনদেন বলবো। কারণ দেখেন আসবাবপত্র ক্রয়তে আমি ব্যক্তিগত প্রয়োজনে ক্রয় করতে পারি, তাই না? আমার নিজের প্রয়োজনে ক্রয় করতে পারি। মেশিন আমার নিজের জন্য ক্রয় করতে পারি। আমি নিজে থাকার জন্য একটা বাড়ি ভাড়া নিতে পারি। ঠিক আছে, তাহলে এই যে নিজের জন্য যদি করা হয়ে থাকে, তাহলে সেটাকে লেনদেন বলতে পারবো না। আমাকে অবশ্যই এই ঘটনাগুলো আর্থিক ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো দ্বারা যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে থাকে, এক্স্যাক্টলি তখনই আমি সেগুলোকে কি বলবো? লেনদেন বলবো। কিন্তু যদি আমার এই আর্থিক ঘটনাগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভাবিত না করে,
তাহলে আমি সেটাকে লেনদেন বলতে পারবো না। আমাকে হিসাব বিজ্ঞানের একদম শুরুর যে বিষয়টা লেনদেন, এই লেনদেনটা আপনাকে খুব ভালোভাবে আগে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম আমাদের লেনদেন কিভাবে, কোনগুলোকে লেনদেন বলতে হবে, কোনগুলোকে লেনদেন বলতে হবে না। ঠিক আছে, ওকে। এখন আসলে লেনদেন বুঝি। লেনদেনে দুইটা ওয়ার্ড, মানে দুইটা শব্দের হয়, একটা হচ্ছে লেন আর একটা হচ্ছে দেন। লেন অর্থ কি? লেন অর্থ হচ্ছে লওয়া, কি লওয়া, বা আমরা এটাকে বলতে পারি আদান। কি বলতে পারি? আদান বলতে পারি। আর দেন শব্দের অর্থ হচ্ছে দেওয়া, কি দেওয়া, বা আমরা এটাকে বলতে পারি ফদান। কি বলতে পারি? ফদান বলতে পারি। তাহলে এর আবিধানিক অর্থ কি? এই দুইটা শব্দের আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ অর্থ হচ্ছে কি আদান প্রদান, কি আদান প্রদান, বা বলা যায় হচ্ছে আপনি বলতে পারেন লওয়া বা দেওয়া। ঠিক আছে, ওকে। তাহলে লেনদেন, লেন অর্থ হচ্ছে লওয়া বা আদান, দেন অর্থ হচ্ছে দেওয়া বা প্রদান। আর দুইটা শব্দের মানে লেনদেন শব্দের, এই যে লেনদেন শব্দের, এই লেনদেন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান, লওয়া দেওয়া। তাহলে এখান থেকে আমরা লেনদেনের সংজ্ঞাটা দিতে পারি। তাহলে সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কোনো প্রতিষ্ঠানের, হ্যাঁ, মানে অর্থের সাথে সম্পর্কিত, মানে অর্থের অঙ্কে মানে মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং যা আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাহলে তাকে কি বলতে পারো? আমরা লেনদেন বলতে পারো। তাহলে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ওই ঘটনাগুলো যা ব্যবসা প্রতিষ্ঠানে কি করতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থের সাথে সম্পর্কিত এবং আর্থিক অবস্থা পরিবর্তন করে, সেটাই কি বলে? লেনদেন বলে। তাহলে আমরা কি বলবো? একটু সংক্ষিপ্তে যদি এখানে লিখে দিই লেনদেনের সংখ্যাটা, যে ঘটনাগুলো দ্বারা, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠানের দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে, এটা সুন্দর হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যা আর্থিক অবস্থার পরিবর্তন করে, ওই ঘটনাগুলোকে লেনদেন বলে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে যে ঘটনাগুলো দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, মানে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের সাথে সম্পর্কিত, পরিমাপযোগ্য, বা আপনি এখানে বলতে পারেন যে অর্থের সাথে পরিমাপযোগ্য বা সম্পর্কিত, অর্থের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তাহলে যে যে ঘটনাগুলো ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বা অর্থের সাথে সম্পর্কিত, যা আর্থিক অবস্থার পরিবর্তন করে, ওই ঘটনাগুলোকে কি বলা হয়? লেনদেন বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বলছি, যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে পারে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান না বলে আপনি আর্থিক প্রতিষ্ঠান বলতে পারেন। আর্থিক প্রতিষ্ঠান, শুধু ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান বলতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে যে ঘটনাগুলো দ্বারা আর্থিক বা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বা অর্থের সাথে সম্পর্কিত, যা আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাকে কি বলে? লেনদেন বলে। ক্লিয়ার? ওকে। আমি এগুলো এই জন্য এভাবে বুঝে বুঝে বলতেছি, কারণ হচ্ছে এখন কিন্তু এসএসসি তে কি হয়ে গেছে, 10 মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সো সংক্ষিপ্ত প্রশ্ন যখন আনসার করবেন, তখন আপনি এই সুন্দর করে
বইয়ের ভাষায় লেখা লাগবে না, আপনি যদি বিষয়টা বুঝেন আপনার ওই বুঝা পেশা থেকে আপনি সংজ্ঞা সুন্দর করে বানিয়ে দিতে পারবেন। আমাদের অনেকের মানে ধারণা যেটা আমরা সরাসরি বই থেকে একটা সংজ্ঞা মুখস্থ করে নেই, তো ওটা ভুলে যাই। কিন্তু এভাবে যদি আমরা বুঝে বুঝে পড়ে আমাদের মানে বুঝানো বা আমাদের জানার বিষয়গুলো থেকে আমরা সংজ্ঞা নিজেরাই তৈরি করতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আমাদের লেনদেনের যে ধারণা একদম প্রথম পার্টটা, আশা করি এই পার্টটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য কি, সেই বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জানার চেষ্টা করব। প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। আমরা যদি বৈশিষ্ট্য জানি, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো জেনে থাকি, তাহলে বৈশিষ্ট্যটাকে কিন্তু আমরা সংজ্ঞা বানাইতে পারি। ঠিক আছে, অর্থের মাপকাঠিতে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য। প্রত্যেক লেনদেনকে অবশ্যই সেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য থাকতে হবে, সেখানে অর্থ সম্পর্কিত থাকতে হবে। কি থাকতে হবে? অর্থ কি থাকতে হবে? অর্থের সম্পর্ক থাকতে হবে, অর্থ সম্পর্কিত থাকতে হবে। আপনার যদি কোনো একটা লেনদেনের সাথে যদি অর্থের সম্পর্ক না থাকে, তাহলে আমি সেটাকে কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না। ঠিক আছে, যেমন আমি বলতে পারি যে এখানে যেমন পণ্যের অর্ডার প্রদান। ঠিক আছে, পণ্যের অর্ডার প্রদান। আরেকটা আমরা বলতে পারি যে পণ্য ক্রয়। অর্ডার প্রদান হচ্ছে, যেমন আমি এখানে 10,000 ধরলাম, 10,000 টাকা, আর এখানেও ধরলাম 10,000 টাকা, 10,000 টাকার পণ্য ক্রয় করা। ঠিক আছে, এখন এই যে পণ্য অর্ডার প্রদান করছি, অর্ডার দিচ্ছি, আমি কি টাকার ট্রানজাকশন হয়েছে? হয় নাই, তাহলে সেটা কি? লেনদেন নয়। আমার মাথায় রাখতে হবে শুধু সম্পর্কিত হলেই হবে না, সেটাকে অবশ্যই কি ট্রানজাকশনাল হইতে, মানে দুইজন মানে সত্যটা পরিবর্তন হতে হবে। ঠিক আছে, এক্সচেঞ্জ হতে হবে। আমার মালিকানাটা তার কাছে যাবে, তার মালিকানাটা আমার কাছে আসতে হবে, এক্সচেঞ্জ হতে হবে, না হলে সেটা কি হতে হবে না লেনদেন। যেমন পণ্য অর্ডার প্রদান করার ফলে আমি কি তাকে টাকা দিচ্ছি, বা সে কি আমাকে পণ্য দিচ্ছে? দেয় নাই, তাহলে সেটাকে আমি কি বলতে পারবো না? লেনদেন বলতে পারবো না। আর অপর দিকে দেখেন পণ্য ক্রয়, এটা কি লেনদেন? কেন? পণ্য ক্রয় করলে আমি তাকে টাকা দিছি, বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানে আমি কি পাইছি? পণ্য পেয়ে গেছি। তাহলে এখানে কি আমার সত্যটা পরিবর্তন হয়েছে না? এখানে আমাদের যে মালিকানা সত্য, হ্যাঁ, আমাদের যে সত্য, হ্যাঁ, সত্যটা কি এক্সচেঞ্জ হয়েছে না? সত্যটা কি পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, সত্যটা পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, তাহলে সেটাকে আমি কি বলবো? লেনদেন বলবো। তাহলে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বা সম্পর্কিত বলতে পণ্যের অর্ডার প্রদান করলেই আমার কিন্তু লেনদেন হবে না। আমাদের লেনদেন তখনই হবে যখন আমার সত্য পরিবর্তন হবে, মানে আমার টাকা তার কাছে চলে যাবে, তার পণ্য আমার কাছে চলে আসবে, তখনই আমি সেটাকে কি বলবো? লেনদেন বলবো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। আমার প্রত্যেকটা লেনদেন দ্বারা আমার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থা বলতে কি বুঝে? আমরা একটা ক্লাসে করেছিলাম, অবস্থা বলতে আমার সম্পদ, আমার দায়, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্যকে বুঝে। মানে আমরা যদি এক কথায় বলতে যাই, এই আর্থিক অবস্থা বলতে বোঝাচ্ছে আমার ইকুয়েশন A=L + E বা OE এর পরিবর্তন। এ সমান হচ্ছে সম্পদ, আর এল মানে হচ্ছে দায়, আর হচ্ছে আমার মালিকানা সত্য, ওই মানে মালিকানা সত্য। তাহলে আমার সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বকে কি করতে হবে? প্রভাবিত করতে হবে, পরিবর্তন করতে হবে। আমার প্রত্যেকটা লেনদেন দ্বারা এটাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি আগের এক্সাম্পলটা দিয়েই যদি বলে থাকি, হ্যাঁ, তাহলে সেটা যদি আমার অর্থ পরিবর্তন করে কিনা দেখেন পণ্যের অর্ডার প্রদান, এটা থেকে আমার লেনদেনই বলতে পারতেছে না, এটা তো আমার
অর্থের সাথে সম্পর্কিত না, মানে আমার সত্যের কোনো চেঞ্জ হয় নাই, কোনো পরিবর্তন হয় না, তাই আমি সেটা কি লেনদেন বলবো না। কিন্তু দেখে পণ্য ক্রয় করছে, পণ্য ক্রয় করলে কি হয়েছে, পণ্য ক্রয় করলে আমি যদি পণ্য ক্রয় করে থাকি, হ্যাঁ, এই যে আমি এখানে আবার লিখি একই, এটা পণ্য ক্রয়, পণ্য ক্রয় 10,000 টাকা। ওকে, তো পণ্য ক্রয় 10,000 টাকা করলে কি হয়, আমার টাকা নগদ টাকা চলে গেছে, তাহলে নগদ হ্রাস, নগদ কি পাইছে, হ্রাস পাইছে। নগদ মানে কি, নগদ মানে কি সম্পদ, তাহলে আমার কি পাইছে, সম্পদ হ্রাস পাইছে, কি পাইছে, সম্পদ আমার হ্রাস পাইছে, সম্পদ কি পাইছে, সম্পদ এখানে হ্রাস পাইছে। ওকে, এরপরে আমার ক্রয় নামক কি, পণ্য নামক, পণ্য তো হয় না, ক্রয় হয়, তাহলে ক্রয় নামক আমার কি হয়েছে, একটা ব্যয় বৃদ্ধি পাইছে, কি পাইছে, ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পায়। ওকে, তো ব্যয় বৃদ্ধি পাইলে আমাদের মালিকানা সত্ত্ব আসবে, যেটা আমরা একটু পরেই পড়বো। মালিকানা সত্ত্ব কি পাবে, মালিকানা সত্ত্ব বলতে আমাদের ওই আর কি, ওই হ্রাস পাবে। ঠিক আছে, ওকে, এখন আমি সেটা যদি এখানে বসাই, যেমন নগদ গেলে নগদ থেকে হ্রাস পাবে কত, দাঁড়ে 10,000 টাকা, তাহলে 10,000 টাকা এখান থেকে কমে যাবে, আর হচ্ছে আমার ওই মালিকানা সত্ত্ব কি 10,000 টাকা কমে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমার দুই পাশে পরিবর্তন করছে না, হ্যাঁ, এই জন্য আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই করতে হবে, না হলে সেটাকে আমি কি লেনদেন বলতে পারবো না। ঠিক আছে, ওকে, 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে দ্বৈত সত্তা, খুবই গুরুত্বপূর্ণ, দ্বৈত সত্তা। ওকে, দ্বৈত সত্তা বলতে কি বোঝায়, দ্বৈত সত্তা বলতে দুইটা পক্ষকে বোঝায়, কি কাকে বোঝায়, দুইটি পক্ষ, দুটি পক্ষ, দুটি পক্ষকে বোঝায়, মানে প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে দুটা লেনদেন থাকবে, কি থাকবে, কমপক্ষে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিটি লেনদেনে কমপক্ষে কি দুটি পক্ষ থাকতে হবে, তাহলে কি দুইয়ের অধিক থাকা যায় না, হ্যাঁ, দুইয়ের অধিকও থাকতে পারে, কি দুইয়ের অধিকও কি থাকতে পারে, দুইয়ের অধিক ও থাকতে পারে। তাহলে একটি একটি হলে কি হবে, হবে না, তাহলে একটা পক্ষ দিলে কখনোই কি হবে না। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা লেনদেনে কি হতে হবে, কমপক্ষে দুটা পক্ষ থাকতে হবে, দুইয়ের অধিকও হতে পারে, কিন্তু দুইয়ের কম হলে সেটাকে আমি লেনদেন বলতে পারবো না। তাহলে উদাহরণ দিয়ে এটাকে একটা ইয়ে করি, যেমন আমি যদি বলি আসবাবপত্র ক্রয়, হ্যাঁ, যেমন, হ্যাঁ, যেমন হচ্ছে আসবাবপত্র ক্রয় কত, যেমন হচ্ছে 20,000 টাকা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, তাহলে কি আমার আসবাবপত্র নামক ব্যবসা প্রতিষ্ঠানে কি হয়েছে, সম্পদ আসছে, তাই না, তাহলে এটা হচ্ছে আসবাবপত্র, একটা পক্ষ কি আসবাবপত্র হিসাব। ওকে, আরেকটা পক্ষ কি, এই আসবাবপত্রের বিনিময়ে আমার প্রতিষ্ঠান থেকে কি চলে গেছে, আসবাবপত্র বিনিময়ের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে সে আরেকটা পক্ষ কি নগদান পক্ষ, যেটাকে আমরা নগদান হিসাব বলে থাকি। তাহলে দুইটা, মানে প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে কি এরকম দুইটা পক্ষ থাকতে হবে, দুইয়ের যদি কম হয় তাহলে আমি সেটাকে কি বলতে পারবো না, লেনদেন বলতে পারবো না। বুঝতে পারছেন? ওকে, তাহলে দুইয়ের অধিক কিভাবে হয়, আমি যদি এখানে একটু এখানে বুঝাই, যেমন নগদ ব্যাংক জমা দিয়ে মালিক ব্যবসা শুরু করলো। ঠিক আছে, তাহলে কি আমাদের এটা স্টার্ট দিন, নাহলে ধরতে অসুবিধা হবে। আচ্ছা, যেমন নগদ ব্যাংক জমা দিয়ে মালিক কি ব্যবসা শুরু করলো,
ওইটা অ্যাকাউন্টটা দিলাম না, ঠিক আছে? তাহলে এরপরে কি হয়, এই যে শুরু করলে এরপরে কি হয়, আমার নগদান হিসাব হয় একটা পক্ষ, ঠিক আছে? একটা পক্ষ কি ব্যাংক হিসাব হয়, একটা পক্ষ কি হয় ব্যাংক হিসাব হয়, আর একটা পক্ষ কি মূলধন, যেহেতু মালিক দিয়েছে সে কি হবে মূলধন হিসাব, ঠিক আছে? তাহলে এই যে দুইয়ের অধিকও হতে পারে। তাহলে কি, তাহলে দ্বৈত সত্তা বলতে কমপক্ষে দুইটা পক্ষ থাকবে, দুইয়ের অধিকও হতে পারে। তাহলে দুইটা পক্ষ দেখলাম, আর দুইয়ের অধিকও যে হতে পারে সেটা দেখলাম। দুইয়ের অধিক বলতে কি, আপনার 3 4, মানে আপনার লেনদেন যত বড় হবে, হ্যাঁ, তাহলে কি আপনার পক্ষের সংখ্যাও বড় হতে পারে। সেটা আমরা ওই যে লেনদেন যখন হচ্ছে ইকুয়েশনে সলভ করবো তখন আমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝবো। তাহলে আশা করি এই যে 3টা বৈশিষ্ট্য এটা বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, তো যারা যারা স্ক্রিনশট নেওয়ার দরকার নিয়ে নিতে পারেন। লেনদেনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লেনদেনকে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে। প্রত্যেকটা লেনদেনকে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র হতে হবে। স্বয়ংসম্পূর্ণ কি, যেমন আমি বলতে পারি যে দ্বারে পণ্য ক্রয়, দ্বারে পণ্য ক্রয় 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। তাহলে দ্বারে পণ্য ক্রয় 10,000 টাকা, এটা কি স্বয়ংসম্পূর্ণ লেনদেন না? হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ লেনদেন। এবার দেখেন দ্বিতীয় নম্বরটা দেখেন, এই যে দ্বারে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ 5,000 টাকা। 5,000 টাকা। তাহলে প্রথমটা হচ্ছে দ্বারে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা, দ্বিতীয়টা হচ্ছে দ্বারে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা হলো 5,000 টাকা। এখন দেখেন এটার কি, এটা একই লেনদেন, মানে এই লেনদেনটা যে, মানে এই লেনদেনটা যেটা বুঝাইছে এটা কি সেম কথাটা বুঝাইছে? না, এখানে দ্বারা পণ্য ক্রয় করা হয়েছে, আর এখানে সেখানে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা হয়েছে। কিভাবে, কোন জায়গায় পরিবর্তনটা আসছে দেখেন। আমরা যদি এটা যদি পরিবর্তনটা দেখতে যাই, আমরা দ্বারা পণ্য ক্রয় করলে আমরা ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পাই। একটা হচ্ছে একটা পক্ষ হচ্ছে ক্রয় হিসাব, ঠিক আছে? আর একটা কি দ্বারে, তো দ্বারা পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, এটা মাথায় রাখবেন, এখানে লিখিয়ে দিই। হ্যাঁ, দ্বারে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, ঠিক আছে? ওকে, তাহলে দ্বারা পণ্য ক্রয় করলে কি পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে আরেকটা পক্ষ কি, আমরা ক্রয় করার ফলে আমি কি টাকা পরিশোধ করছি, মানে টাকা দিয়ে পণ্য ক্রয় করছি, টাকা দিয়ে পণ্য ক্রয় করি নাই, সো আমি ধারে করছি। তো ধারে পণ্য ক্রয় করলে কিছু সৃষ্টি হয়, পাওনাদারের সৃষ্টি হয়। তাই আমি আমার আরেকটা পক্ষ কি পাওনাদার হিসেবে, তাই না? আরেকটা কি পাওনাদার হিসেবে। ওকে, তাহলে আমাদের দুইটা পক্ষ। এখন দেখেন আমার সে দ্বারা ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা হয়েছে, তার মূল্য পরিশোধ কাকে করবো, আমি আমার থেকে যে পাবে। তার পাওনাদার কি, ব্যবসা প্রতিষ্ঠান যাকে দিবে, এটা মাথায় রাখবেন। এটা আরেকটা কথা এখানে চলে আসছে, ব্যবসা প্রতিষ্ঠান যাকে দিবে, মানে যার কাছে দায় থাকে সেও কি পাওনাদার, ঠিক আছে? ব্যবসা প্রতিষ্ঠান যাকে দিবে, হ্যাঁ, লিখেই দিই, ব্যবসা প্রতিষ্ঠান যাকে দিবে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যাকে দিবে সেটা কি পাওনাদার, মানে ব্যবসা প্রতিষ্ঠান যার কাছে কি থাকে দায় থাকে, ব্যবসা প্রতিষ্ঠান যার কাছে কি থাকে, যার কাছে কি থাকে দায় থাকে, সে কি পাওনাদার। ওকে, আর হচ্ছে পাওনাদার সৃষ্টি হয় কি হয়, দ্বারা পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, ঠিক আছে? ওকে, দ্বারা পণ্য ক্রয় কি, মানে দ্বারা যদি আসবাবপত্র ক্রয় করেন,
মানে দ্বারে যদি আপনি আসবাবপত্র ক্রয় করেন, দ্বারে মানে দ্বারে যাই কিছু করে মানে দ্বারে পণ্য ক্রয়, দ্বারা আসবাবপত্র ক্রয়, দ্বারা মেশিন ক্রয়, যাই হোক সেটা কি পাওনাদারের সৃষ্টি করে থাকে। ওকে, তাহলে আমাদের ক্রয় হিসাব আরেকটা হচ্ছে পাওনাদার হিসাব। এখানে দেখেন আমার সেই ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করা আছে, তাহলে মূল্য পরিশোধ করলে কাকে করব? আমার থেকে পাবে কে? পাওনাদার। তাহলে পাওনাদারকে পরিশোধ করবো, পাওনাদার পরিশোধ। পাওনাদার পরিশোধ করলে এখানে একটা একটা কে আসে? পাওনাদার আছে, পাওনাদার। তাহলে আগে পাওনাদার বৃদ্ধি ছিল, যেহেতু পাওনাদার পাইতো, পাওনাদারকে পরিশোধ করা হয় নাই, তাহলে পাওনাদার তখন কি ছিল? বৃদ্ধি ছিল, ঠিক আছে। কিন্তু এখানে এসে পাওনাদার কি? পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার হ্রাস হয়ে যাবে না? পাওনাদার হ্রাস, ঠিক আছে। তো অপরদিকে পাওনাদারকে কি পরিশোধ করা হয়েছে? টাকা পরিশোধ করা হয়েছে। এখন বলা তো কি টাকা? ব্যাংক টাকা, চেকের মাধ্যমে, নগদের মাধ্যমে? কোনো কিছুই তো বলা নাই। মাথায় রাখবেন, যদি আমার লেনদেনে নগদও বলা নাই, ব্যাংকও বলা নাই, ধার বা বাকিতে আপনি এটা বুঝতে পারতেছেন না, তাহলে সেটা কি আমি সরাসরি কি নিব? নগদে বলে গণ্য করব। যদি কি লেনদেনটা কি নগদে করা হয়েছে না বাকিতে করা হয়েছে, এই কথাটা যদি উল্লেখ না থাকে, তাহলে আপনি সেটা কি নগদে ধরে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, নগদে ধরে নেবেন। তাহলে আপনি একটা পণ্য বাকিতে ক্রয় করছেন না নগদে ক্রয় করছেন, সেটা যদি সরাসরি উল্লেখ না থাকে, যদি বলা শুধু পণ্য ক্রয়, হ্যাঁ, যদি এই কথাটা বলা তাহলে সেটা কি নগদে ধরে নেবে। কিন্তু এখানে আমি যেখানে ধারা কর্তৃক পণ্য সেটা পরিশোধ করছি, তার মানে বোঝা যাচ্ছে এখানে আমার টাকাটা চলে গেছে, নগদ টাকাটা কি চলে গেছে, তাই আমার নগদ হ্রাস পাইছে, নগদান হ্রাস পাইছে, মানে নগদ টাকা চলে গেছে। এখন দেখেন এখানে একটা হচ্ছে ক্রয় হিসেবে, একটা হচ্ছে পাওনাদার, এখানে একটা পাওনাদার একটা নগদ, এটার এটা কি এখন সেম হইলো না? দুইটার স্বতন্ত্রতা ভিন্ন, দুইটার সত্যটা কি ভিন্ন, দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা লেনদেন, এবং এটার পক্ষটাও কি আলাদা আলাদা। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্রতা বৈশিষ্ট্য, লেনদেনের একটা বৈশিষ্ট্য, মানে লেনদেন এই বৈশিষ্ট্যটা থাকতে হবে। যদি এই লেনদেনের এই বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে সেটাকে আমি লেনদেন বলতে পারবো না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা 5 নম্বর বৈশিষ্ট্যতে যাই, সেটা হচ্ছে দৃশ্যমানতা। দৃশ্যমানতা ও অদৃশ্যমানতা। ওকে, লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। তাহলে দৃশ্যমানতা কি? যেমন যেটা আমি কি দেখি, যেমন পণ্য ক্রয় করা, পণ্য ক্রয় করা, তারপর হচ্ছে যেমন আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র আসবাবপত্র ক্রয়, ঠিক আছে। তাহলে পণ্য ক্রয়, আসবাবপত্র ক্রয়, এগুলো দেখা যায় না? যায়। কিন্তু দেখেন অদৃশ্যমানের ক্ষেত্রে কি আসে? যেমন অবশ্যই, ওকে, আসবাবপত্র, ওকে। আপনি যে আসবাবপত্র ক্রয় করছেন, সাপোজ হচ্ছে আপনার আসবাবপত্রটা 20,000 টাকা দিয়ে কিনছেন, ঠিক আছে, 20,000 টাকা দিয়ে ক্রয় করছেন। এখন সেটা কি কত বছরের জন্য? 5 বছরের জন্য। কত বছর? 5 বছরের জন্য। এখন 1 বছর পার হয়ে গেলে এটা কি আপনার 20,000 টাকা মূল্য থাকবে? থাকবে না। তাহলে ধরেন হচ্ছে আপনার 5,000 টাকা হ্রাস পাইছে, মানে অবশ্যই পরিমাণ কত? ধরেন 5,000, 1 বছরে 5,000। তাহলে এটাকে যদি আমি 1 বছরের অবশ্যই বের করতে চাই, তাহলে 20,000, এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কি 4 5 20, 5 থেকে 4 5 তাহলে 5,000 হয়, ঠিক আছে। না 4, ওকে, 4,000 হয়, ঠিক আছে। তাহলে দেখেন আমার প্রত্যেকটা বছর অবশ্যই পরিমাণ কত? 4,000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে 4,000 টাকা আপনার কমে গেছে, সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? যে আপনি 20,000 টাকা দিয়ে একটা আসবাবপত্র ক্রয় করছেন 5 বছরের জন্য, 1 বছর পাস হয়ে যাওয়ার পরে সেটা কি আর 20,000 টাকা মূল্য থাকবে? থাকবে না, 4,000 টাকা কমে যাবে। এই যে 4,000 টাকা কমে গেছে, এটাকে আমরা অবশ্যই বলি। এই যে অবশ্যইটা, সেটা কি দেখা যায়? মানে অবশ্যইটা কি, আমি যে পণ্য ক্রয় করি বা আসবাবপত্র ক্রয় করছি তখন কিন্তু সেটা দেখা গেছে, কিন্তু আমি যে আমার যে আসবাবপত্রের যে অবস্থাটা হয়েছে, সেটা কি আমি দেখতে পাচ্ছি? না। তো সেই জন্য লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমানও হতে পারে। ওকে, ঠিক আছে। ওকে, তো এখানে যখন অবশ্যয়ের একটা কথা আসছে, সো অবশ্যই বিষয়টা কিসের উপরে হয়?
এটা এই বিষয়টা আমার মনে হয় এখানে বলে দেওয়াই ভালো। স্থায়ী সম্পদের উপর অবশ্যই হয়, স্থায়ী সম্পত্তির উপর কি হয় অবশ্যই। এখন কোন ধরনের স্থায়ী সম্পদ? স্পর্শনীয়। কি শনীয়? স্পর্শনীয়। স্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর কি হয়? অবশ্যই হয়। ঠিক আছে, তাহলে স্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর অবশ্যই হয়। তারপর হচ্ছে অস্পর্শনীয়, যেটা যেটা স্পর্শ করা যায় না, অস্পর্শনীয়। অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপর উপর কি হয়? তাহলে অবলোকন হয়। কি হয়? অবলোকন। ভাইয়া কয়েকটা মানে কয়েকটা অস্পর্শনীয়, যেমন আমি বলতে পারি যেমন কপিরাইট। কপিরাইট, ঠিক আছে, হ্যাঁ। তারপর হচ্ছে পেটেন্ট। ওকে, কপিরাইট, পেটেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন গ্রন্থসত্তা থাকে না, সেগুলো সেগুলো কি ধরা ছোঁয়া যায়? যায় না। তাহলে সেটাকে কি বলে? সেগুলো কি অস্পর্শনীয়, মানে সেগুলোর একটা অবশ্যই আছে, মানে সেটারও তো একটা, মানে আমি একটা 5 বছরের জন্য করেছি বা 10 বছরের জন্য একটা কপিরাইট করেছি, এখন 1 বছর চলে গেলে তাহলে আমাকে ওই যে সেম থাকবে, থাকবে না। তো এইটার উপরে যে এটা হবে সেটা হচ্ছে অবলোকন, বা আমরা ইজরা সম্পত্তির উপর অবলোকন বলতে পারি। ইজরা সম্পদ, বিভিন্ন ইজরা সম্পদ আছে যেটা আমরা দেখবো। ইজারা সম্পদ, ঠিক আছে। তাহলে ইজরা সম্পদের উপরে কি হয়? অবলোকন হয়। ঠিক আছে, ওকে। তাহলে লেনদেন কি দৃশ্যমান এবং অদৃশ্যমানও হতে পারে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এর পরবর্তী বৈশিষ্ট্যতে যাব। এর 6 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা দেখব। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ঐতিহাসিক ঘটনা। ঠিক আছে, তাহলে ঐতিহাসিক যে ঘটনাগুলো সেগুলো কি লেনদেন হতে পারে। অনেক ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক ঘটনা বলতে যা বিগত সালে ঘটে গেছে, বিগত সালে বা মাসে কি, বিগত সালে বা মাসে কি ঘটে গেছে, ঘটে গেছে। তাহলে হচ্ছে ঐতিহাসিক ঘটনা বলতে যা বিগত সালে বা মাসে, বিগত মানে চলে যাওয়া, গত আর কি, বিগত মানে কি গত, অনেক ওইটা এটা হয়তো ভুল করতে পারে, গত। ঠিক আছে, যেমন আমরা যদি বলতে চাই, যেমন হচ্ছে এখন 2025 হয়, 2025, এরপর হচ্ছে 2026, ঠিক আছে, এর আগে ছিল কত 2024, হ্যাঁ। তাহলে 2024টা হচ্ছে বিগত, কি বিগত, আর এটা হচ্ছে চলতি, কি এটা হচ্ছে চলতি বর্তমান, যেটাকে আমরা বলে থাকি আর কি। আর এটা হচ্ছে আগামী, আগামী। ঠিক আছে, তাহলে কোনটাকে কি বলে বিগত, কোনটা যেটা চলে গেছে, মানে আগের আগের বছরটা আর কি, যেটাকে আমরা বলে থাকি গত বছর। আর এটা হচ্ছে এখন যেটা, সেটা হচ্ছে চলতি। এরপরে বছর যেটা আসবে সেটা হচ্ছে আগামী। ঠিক আছে, তাহলে চলতি, বিগত, আগামী হিসাব বিজ্ঞানের টার্মগুলো একটু বুঝতে হবে। ঠিক আছে, কারণ এগুলো থেকে আমাদেরকে অনেক কিছু সলভ করতে হবে, অনেক ট্রানজাকশন আসবে, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, ওকে। তো বিগত সালের বা মাসে ঘটে যাওয়া কিছু ঘটনাও কি হতে পারে? লেনদেন হতে পারে। যেমন হচ্ছে বলা যায় আহ আহ, যেমন বিগত তুরিন সঞ্চিতি, তুরিন সঞ্চিতি, বা আমরা বলতে পারি যে অনাদায় দেনা সঞ্চিতি। ঠিক আছে, তো কোরিন সঞ্চিতি, অনাদায় দেনা সঞ্চিতি, এগুলো বিগত। যেমন কি ধরেন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কারো কাছে বিক্রি করলো, কি করলো, ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে বিক্রি করলো, কি করলো, বিক্রি করলো, কত টাকা? 20,000 টাকা। ঠিক আছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করলো 20,000 টাকা।
কি বিক্রয় করলো? পণ্য বিক্রয় করলো। সো আমরা এটা যদি বলি, যদি পণ্য বিক্রয় করলো, তাহলে এই বিষয়টা আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। পণ্য বিক্রয় করলো 20,000 টাকা। কিসের মাধ্যমে? ধারে। আবারও বলে দেই, ধারে। ঠিক আছে? তাহলে ধারে পণ্য বিক্রয় করলো 20,000 টাকা। এখন দেখেন কাস্টমার নিয়ে জিএম করতেছে, যেহেতু ধারে, ওকে, ধারে পণ্য বিক্রি করছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান পাবে। ও, ধারে পণ্য বিক্রি করলে এখানে আমরা আগে তো শুনলাম ধারে পণ্য বিক্রি করলে কি ক্রয় করলে কি সৃষ্টি হয়? ধারে পণ্য ক্রয় বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়। এটা মনে রাখবে। ধারে পণ্য বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয়। ঠিক আছে? ওকে, তাহলে ধারে পণ্য বিক্রি করলে কি হয়? দেনাদারের সৃষ্টি হয়। আর ধারে পণ্য ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়। তার মানে কি ব্যবসা প্রতিষ্ঠান পাবে? ব্যবসা প্রতিষ্ঠান যার যার কাছ থেকে পাবে। তো ব্যবসা প্রতিষ্ঠান যার কাছ থেকে পাবে সে কি? দেনাদার। সে কি? দেনাদার। দেনাদারের কিছু নাম আছে। একটাকে বলা হয় দেনাদার হিসাব, সরি, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, এগুলা অনেক সময় আসে। প্রাপ্য হিসাব, দেনাদার না লিখে প্রাপ্য থাকতে পারে, প্রাপ্য হিসাব থাকতে পারে। এরপর হচ্ছে প্রাপ্য বিল, প্রাপ্য বিল। তারপর হচ্ছে প্রাপ্য নোট। কি নোট? প্রাপ্য নোট। ওকে, তাহলে দেনাদার যেটাকে প্রাপ্য হিসাব বলে, যেমন প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। প্রাপ্য বিল যেগুলো হচ্ছে লিখিত দলিল, এই দুটো কি লিখিত হয় আর কি, লিখিত। আর প্রাপ্য যেটা সেটা হচ্ছে মৌখিক। শুধু প্রাপ্য হিসাবটা কি মৌখিক। ঠিক আছে? তাহলে প্রাপ্য বিল, প্রাপ্য নোট এগুলো হচ্ছে লিখিত, আর হচ্ছে প্রাপ্য বিল যেটা সেটা হচ্ছে প্রাপ্য হিসাব যেটা সেটা হচ্ছে মৌখিক। ঠিক আছে? ওকে, এখন দেখেন এই যে দ্বারা পণ্য বিক্রয় করলো, হ্যাঁ, 20,000 টাকা। এই দেনাদার বেটা কি করলো? মানে ব্যবসা প্রতিষ্ঠান ভাবতেছে এই কাস্টমার রেগুলার কাস্টমার। ঠিক আছে? তার থেকে যে 20,000 টাকা পণ্য বিক্রি করলাম সে আমার রেগুলার কাস্টমার। সে দেওয়ার সময় আমাকে 200 টাকা কমিয়ে দিতে পারে। দেওয়ার সময় সে আমাকে দিতে পারে 19,800 টাকা দিবে। এখন সে যদি আমাকে 19,800 টাকা দেয়, এই দেনাদার যদি আমাকে 19,800 টাকা দেয়, তাহলে আমার 200 টাকা কি একটা ব্যয় হয়ে গেল না? হ্যাঁ। তাহলে এই ব্যয়টাকে ব্যবসা প্রতিষ্ঠান আগে একটা ধারণা করে নেয় যে এই ব্যয়টা সে আগে থেকে ব্যয়টা করে রাখে, মানে ব্যয়টা লিপিবদ্ধ করে রাখে। কেন করে রাখে? কারণ আমরা আমাদের হিসেবে যে বললাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের তৈরি করতে হয়। যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে স্টেটমেন্ট, বা যেটাকে আমরা বলি যে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, এই যে আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করব, সেখানে আমাদের বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। এই বিশদ আয় বিবরণীতে কি নিট মুনাফা বের করতে হয়, নিট মুনাফা। ঠিক আছে? এখন এই যে নিট মুনাফা, আপনি যদি এটাকে যদি ব্যয় না করেন, ধরেন উনি কি করলো পরম মাসে এসে আপনাকে কি করলো 200 টাকা কমাই দিল। এখন আপনি এখানে তো ওটাকে সম্পূর্ণটাকে আপনি আয় হিসেবে দেখাইলেন, তো আপনার এখানে মুনাফা বেশি দেখানো হলো না? আর মুনাফা বেশি বেশি দেখানো হলে আপনার এখানে সরকার কি এই মুনাফার উপরে কি দিতে হয়? আপনাকে ট্যাক্স দিতে হয়। কি দিতে হয়? ট্যাক্স দিতে হয়। তাহলে আপনার মুনাফা যত বেশি, ট্যাক্সের পরিমাণ কত তত কি বেশি হবে। বুঝতে পারছেন? তো সেই জন্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কিছু কিছু ব্যয় ব্যয় বেশি দেখায়, এবং ওরা কি করে ব্যয় বেশি এই জন্য দেখা যায় যাতে মুনাফা কম হয়। আর মুনাফা কম হলে কি ট্যাক্স কম দিতে হবে সরকারকে। এই জন্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই কাজগুলো করে থাকে। ঠিক আছে? তাহলে শুধু হিসাব বিজ্ঞান, শুধু যে আপনি এগুলো হিসাব বিজ্ঞান করবেন মানে জাস্ট করার জন্য করবেন না, এখানে এগুলো করে এখানে আপনার কিছু শিখতে হবে, যেগুলো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করবেন। কারণ আপনি যদি এই ব্যয়টা যদি না দেখান, অতিরিক্ত ব্যয়টা যদি না দেখান, তাহলে আপনার মুনাফার পরিমাণ বেশি দেখাচ্ছে। তাহলে মুনাফার পরিমাণ বেশি দেখালে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে বেশি।
আর যদি আপনি মুনাফা কম দেখান তাহলে আপনার ট্যাক্স পরিমাণ কি আসবে, কম আসবে। তাই এটা একটা ট্রিক্স, ঠিক আছে। হিসাব বিজ্ঞানে যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে এই কাজগুলো করা যায়, আপনি চাইলেও মানে একটা ব্যয় প্রতিষ্ঠানে ব্যয়, মানে আপনি কিছু কিছু ব্যয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যয়টা বাড়াই দিতে পারবেন, যেগুলো কেউ আপনাকে কিছু বলবে না। সো কেউ কিছু বলবে না, আপনি চাইলে বাড়াইতে পারেন, তো কেন বাড়াবেন না? এত কষ্টের একটা, আপনি এত কষ্ট করে মুনাফা মুনাফা করলেন, তার অর্ধেক সরকারকে দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। আপনার স্কোপ আছে মুনাফা কমানোর, তাহলে আপনি কেন কমাবেন না? তো এই বিষয়গুলো এখানে আহ এই বিষয়টা জানার জন্য আপনাকে এটা জানতে হবে। তাহলে এই যে 200 টাকা অতিরিক্ত কম হয়েছে, এটাকে বলা হয় এই যে অনাদায় দেনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি যেটা বলা হয়, ঠিক আছে। ওকে, এখন দেখেন, হয়তো পরবর্তীতে এটা দিয়েও দিতে পারে, তাহলে সেটা আয়। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান মানে কিছু ব্যয়, কিছু কাস্টমার উপরে একটু একটা ব্যয় করে রাখে, ঠিক আছে। যে হয়তো চীনা পরিচিত রেগুলার কাস্টমার হয়তো কিছু টাকা কমাই দিতে পারে, তো কমাই দিলে আমি তো তাকে না করতে পারবো না। 200 টাকার জন্য কি আমি কি তাকে ধরে রাখবো? সে তো আমার রেগুলার কাস্টমার, সো আমি তাকে ধরে রাখবো না। সেই জন্য এই কাজগুলো করা হয়ে থাকে। আশা করি ঐতিহাসিক ঘটনাগুলো যে কিভাবে লেনদেন হয়, যে এই যে 200 টাকা আমি কমাইছেন, এটাও কিন্তু একটা লেনদেন। এখন এটা আপনার কিন্তু পরবর্তী বছরে যায় কি করলো, মানে আপনি এটা 24 সালে, সাপোজ আমরা এখানে করলাম যে 24 সালে হলে 200 টাকা আপনি তাকে কমাই দিলেন, ঠিক আছে। 25 সাল, এখন সে 25 সালে কিন্তু দেখা গেল কি সে আপনার দেনাদার কি 20,000 টাকায়, 20,000 টাকায় সে আপনাকে কি দিয়ে দিল, তাহলে আবার কি সেটা আপনার আয় হয়ে যাবে। তাহলে এই যে ঐতিহাসিক ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনাও কি, মানে যেটা বিগত সালে, যে ঘটনাটা বিগত সালে হয়েছে, সে বিগত সালের ঘটনাটাকে আপনার বর্তমান চলতি বছরে বা চলতি সালে আপনার প্রভাবিত করতেছে, সেটাকে আমি কি বলবো, ঐতিহাসিক ঘটনা বলবো। তাহলে বিগত সালের বা বিগত বছরের বা বিগত মাসের কোনো ঘটনা যদি চলতি মাসে বা চলতি বছরে প্রভাবিত করে, সেটাকে কি বলা হয়, ঐতিহাসিক ঘটনা বলে, ঠিক আছে। ওকে, এটা মাথায় রাখবেন। আমি আবার বলতেছি যে হচ্ছে বিগত সালের বা বিগত মাসের কোনো ঘটনা যদি বর্তমান চলতি মাসে বা চলতি বছরে প্রভাবিত করে, সেটাকে কি বলে, ঐতিহাসিক ঘটনা বলে, ঠিক আছে। ওকে, আশা করি ঐতিহাসিক ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন। নাম্বার যে বৈশিষ্ট্যটা, এখন সবার শেষের যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে হিসাব সমীকরণের পরিবর্তন। হিসাব সমীকরণ বলতে কি বোঝায়? এটা খুবই গুরুত্বপূর্ণ হিসাব সমীকরণ, ইকুয়েশন। এখানে হিসাব সমীকরণে কি কি আছে, অ্যাকচুয়ালি কিভাবে আমার লেনদেনকে প্রভাবিত করে, সবকিছু কিন্তু এই হিসাব সমীকরণের বৈশিষ্ট্য, মানে হিসাব সমীকরণ পরিবর্তনে বুঝাই দিব। সো আশা করি আপনারা এটা খুব ভালো করে দেখবেন। তো আমাদের ইকুয়েশনটা হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ও ই বা ই, ঠিক আছে। এতে হচ্ছে আমার সম্পদ, কি সম্পত্তি, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাসেট। ওকে, এল কে বলা হয় দায়, ঠিক আছে, যেটাকে ইংলিশে বলা হয় লাইবিলিটিস, ঠিক আছে। ওকে, আর ও ই বা ই কে বলা হয় মালিকানা সত্ত্ব। কি সত্ত্ব? মালিকানা সত্ত্ব। এটাকে ইংলিশে বলা হয় ওনার্স ওনার্স ইকুইটি, ঠিক আছে। ওকে, এখন দেখেন সম্পদ সমান কি, যে সম্পদ এ সমান হতে অ্যাসেট, আর এল হচ্ছে লাইবিলিটিস, ও ই হচ্ছে ইতে হচ্ছে ইকুইটি, আর ওই হচ্ছে ওনার্স ইকুইটি। ওকে, এখন দেখেন এই যে সম্পদ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে চলতি সম্পদ, একটা হচ্ছে চলতি সম্পত্তি, আর একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি। ওকে, একটা হচ্ছে চলতি সম্পত্তি, একটা স্থায়ী সম্পত্তি। এই যে দায় দেখতেছেন, যে দায়, এল সমান কি দায়, এই দায়কে বলা হয় বহির দায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই দায়কে বলা হয় কি দায়, বহির দায়। বহির দায় মানে কি, যারা বাহির থেকে প্রতিষ্ঠানে ঋণ দিয়ে থাকে, ঠিক আছে, মানে ব্যবসা প্রতিষ্ঠান বাহির থেকে যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করে বা দায় নিয়ে ব্যবসা শুরু করে, সেটাকে বহির দায় বলে। এই বহির দায়, এই যে বহির দায়, এই বহির দায়কে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে চলতি দায়, একটা চলতি দায়, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘ মেয়াদী
দায় বা চলতি দায়, এটাকে স্বল্প মেয়াদী দায় বলতে পারেন, স্বল্প মেয়াদী দায়। ওকে, তাহলে চলতি দায় বা স্বল্প মেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে, তাহলে এই যে দায়, এটাকে বহির্দায় বলে। খুবই গুরুত্বপূর্ণ এই কথাটা, কিন্তু কোনো বইতে, অনেক বইতে নাই, আপনাদেরও বইতে নাই। তো বিষয়টা মাথায় রাখবেন, কারণ যেহেতু এখন আপনারা হিসাব বিজ্ঞান শিখতেছেন, শিখা অবস্থায় যদি আপনি এই বিষয়গুলো খুব ভালোভাবে জানেন, তাহলে এটা পরবর্তীতে আপনার খুবই কাজে লাগবে। ঠিক আছে, আপনার আননোন মনে হবে না কোনো কিছু। এই যে ওই আছে ভাইয়া, এই ওইটাকে বলা হয় অন্তদায়। কি বলা হয়? অন্তদায়। অন্তদায়। এখন বলতে পারেন যে ভাইয়া, যে হচ্ছে যে ওই বা ইটা কেন অন্তদায়? এটা তো মালিকানা সত্ত্ব, এই দায় হলো কিভাবে? মাথায় রাখবেন, আমাদের হিসাব বিজ্ঞান কিছু নীতি বা আমাদের প্রিন্সিপাল বা অ্যাজাম্পশন আছে, কিছু ধারণা, কিছু নীতি আছে। ঠিক আছে, এই হিসাব বিজ্ঞানের নীতির একটা নীতি হচ্ছে, যেটা হচ্ছে ব্যবসায় সত্য নীতি। আমি যদি বলি হিসাব বিজ্ঞানের একটা নীতি, কোন জায়গায় লিখে দিব? আচ্ছা, হিসাব বিজ্ঞানের নীতি, হিসাব বিজ্ঞানের নীতি, এই নীতি কি নীতি? এটাকে বলা হয় ব্যবসায় সত্তা নীতি। ব্যবসায় সত্তা নীতি। ওকে, তাহলে এই ব্যবসায় সত্য নীতি কি বলে? এই ব্যবসায় সত্তা নীতি বলে যে ব্যবসায় ও মালিক সম্পূর্ণ ভিন্ন ও আলাদা আলাদা সত্তা। ঠিক আছে, ওকে। তাহলে ব্যবসা সত্তা নীতি কি বলে? যে বলা যে ব্যবসা ও মালিক কি সম্পূর্ণ ভিন্ন ও আলাদা সত্তা। তাহলে কি বলে? ব্যবসা সত্তা নীতি বলে ব্যবসা ও ও মালিক থেকে বোঝা যায় না? আচ্ছা, মালিক। ওকে, মালিক। তাহলে ব্যবসা ও মালিক সম্পূর্ণ ভিন্ন আলাদা সত্তা। ঠিক আছে, মালিক তার মূলধনের কি পাবে? মূলধনের উপর মালিক কি দেয়? প্রতিষ্ঠানে মূলধন দেয়। মালিক সেই মূলধনের উপর কি পাবে? সুদ পাবে। ঠিক আছে, ওকে। কিভাবে? সুদ পায়। তাহলে এটা মাথায় রাখবেন যে ব্যবসা সত্তা নীতি, হিসাব বিজ্ঞানের যে একটা নীতি আছে, সেটার নাম হচ্ছে ব্যবসা সত্তা নীতি। এই ব্যবসা সত্তা নীতি বলে ব্যবসা ও মালিক সম্পূর্ণ ভিন্ন আলাদা সত্তা। মালিক তার মূলধনের উপর কি পায়? সুদ পায়। ক্লিয়ার? ওকে। এই সেই জায়গা থেকে তাহলে কি, এই যে সুদ পায়, তাহলে সে একটা দায় না, সেই জন্য আলাদা সত্তা, মানে ব্যবসার একটা আলাদা সত্তা। ব্যবসার উপর যে সত্তা, এটা হচ্ছে অন্তদায়, সেই জন্য আমরা এটাকে অন্তদায় বলে থাকি। এই একজন দায়, এই জন্য এটাকে আমরা কি বলি? অন্তদায় বলে থাকি। ঠিক আছে, তাহলে এই অন্তদায়। ঠিক আছে, ওকে। এখন দেখেন এই ও এর উপাদান আছে, ও এর কি আছে? উপাদান আছে। ও এর উপাদান কয়টি? দেখেন, ও এর উপাদান, ও এর উপাদান কয়টি? ও এর উপাদান হচ্ছে 4টি। কয়টি উপাদান? 4টি উপাদান। কি কি? প্রথম হচ্ছে মূলধন, দ্বিতীয় হচ্ছে আয়, তৃতীয় হচ্ছে ব্যয়, চতুর্থ হচ্ছে উত্তোলন। ঠিক আছে, ওকে। তাহলে কি? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। ঠিক আছে, এখন দেখেন এই যে মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায়, কি পায়? বৃদ্ধি পায়, তাহলে আমার এই যে ওই, আমি এখানে লিখে দিই, ওই, এই ওই কি পাবে? বৃদ্ধি পাবে। ওই কি পাবে? বৃদ্ধি পাবে। এখানে না লিখে নিচে দিয়ে লিখে দিই। ওকে, তাহলে আমার ওই কি পাবে? এই যে আমার ওই, সেই ওই কি পাবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমার মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায়, তাহলে আমার ওই মানে মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমার মূলধন এবং আয় যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এবং মূলধন এবং আয় যদি হ্রাস পায়, কি পায়?
যদি হ্রাস পায় মানে কমে যায়, তাহলে আমার মালিকানা সত্ত্ব কি হবে? কমে যাবে। ঠিক আছে? ওকে। তাহলে আমার মূলধনের আয় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মূলধনের মানে আয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে? ওকে। এরপরটা হচ্ছে ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। তাহলে এই যদি এটা হচ্ছে উল্টা, এটার উল্টা। মূলধন আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেত, কিন্তু ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব কি হবে? হ্রাস হবে। ঠিক আছে? ওকে। তেমনি ব্যয় এবং উত্তোলন যদি হ্রাস হয়, কমে যায়, তাহলে মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে এটা রিভার্স না? এটাকে মূলধন আয় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর মূলধন আয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এটা সমমুখী। তাহলে আয় মূলধন আয়ের সাথে কিসের সম্পর্ক? মালিকানা সত্ত্বের সমমুখী সম্পর্ক। ঠিক আছে? কিন্তু ব্যয় এবং উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক কি? বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এটা মাথায় রাখবেন। এখানে লিখে দিই, এগুলো একটু ডিপ আর কি। তাহলে হচ্ছে মূলধন আয় মালিকানা সত্ত্বের সাথে কি আমার ওইর সাথে সমমুখী সম্পর্ক। সমমুখী সম্পর্ক। তাহলে দেখেন মূলধন আয়ের সাথে মালিকানা সত্ত্বের সাথে কি সমমুখী কি সম্পর্ক। ঠিক আছে? সমমুখী সম্পর্ক। আরে বাবু, ওকে। সমমুখী সম্পর্ক। তাহলে হচ্ছে মূলধন মানে আয়ের সাথে মালিকানা সত্ত্ব সমমুখী সম্পর্ক, আর হচ্ছে ব্যয় আর উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের কি বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে? ওকে। তাহলে মূলধন আয়ের সাথে মালিকানা সত্ত্বের সমমুখী সম্পর্ক, আর ব্যয় উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে? এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, মাস্ট। উত্তোলন আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, উত্তোলন আয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সরি, মূলধন আয় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মূলধন আয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, ব্যয় এবং উত্তোলন যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এটা অনেকবার পড়বেন, কয়েকবার পড়বেন, পড়তে মানে ওই যে যারা কোরআন শরীফ পড়ে না, হ্যাঁ, এভাবে অনেক পড়বেন। যখনই একটু ফ্রি পাবেন, রাস্তায় একা একা হাঁটতেছেন বা হচ্ছে ঘরে আছেন একা একা, জোরে পড়বেন। আর সবচেয়ে ভালো হয় এরকম একটা বোর্ড নিয়ে, ছোটখাটো একটা বোর্ড নিয়ে 300-400 টাকা নিবে বা 500 টাকা নিবে, নিয়ে আপনি বোর্ডের মধ্যে প্র্যাকটিস করতে পারেন। তাহলে কি হয়, আপনার এটা অনেক সময় মাথায় থাকবে। হিসাব বিজ্ঞানে এই বিষয়গুলো আপনাকে এভাবে যদি প্র্যাকটিস না করেন, কারণ এইগুলো দিয়েই আপনার লেনদেনকে আপনি কি হিসাব সমীকরণে প্রভাবিত করবেন। যদি এই বিষয়গুলো যদি না জানেন, তাহলে আপনি এটা প্রভাবিত করতে পারবেন না। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এই বিষয়টা এখান থেকে জানলাম। হ্যাঁ, এখন তাহলে আমরা ইকুয়েশনটাই জানলাম। ওকে, তাহলে এবার এটা হচ্ছে আমাদের মৌলিক হিসাব। এই হিসাব সমীকরণটা যে মৌলিক হিসাব সমীকরণ, সেটা হচ্ছে a equal to alphas ও e। ঠিক আছে? তাহলে এখন এটা শুধু মৌলিক হিসাব সমীকরণ। এটা কোন সমীকরণ বলা হয়? এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ। মৌলিক হিসাব সমীকরণ। তাহলে বর্ধিত হিসাব সমীকরণ কি হবে এখন? বর্ধিত হিসাব করণ কি হবে? যেমন a equal to alphas ও e ছিল, এটা ছিল কি আমাদের মৌলিক হিসাব সমীকরণ। তাহলে আমরা জাস্ট a equal to alpha ওই উপাদান কয়টা? চারটাকে যদি আমরা করি, তাহলে চারটা কি? একটা হচ্ছে মূলধনকে কি বলা হয়? মূলধনকে ইংলিশে বলা হয় ক্যাপিটাল। এটা মাথায় রাখবা, ক্যাপিটাল, সংক্ষেপে সি বলে। আর আই কে বলা হয় রেভিনিউ। কি বলা হয়? রেভিনিউ,
সংক্ষিপ্তে আর বলে। আর বি কে ব্যয়তে বলা হয় এক্সপেন্সেস, এক্সপেন্সেস সংক্ষিপ্তে ই বলে। আর ডি কে বলা হয় ড্রয়িংস, ড্রয়িংস সংক্ষিপ্তে ডি বলে। ঠিক আছে, ওকে। তাহলে এটা এটা আমার মালিকানা সত্ত্ব কি করে বৃদ্ধি করে, এটাও কি করে বৃদ্ধি করে, এটা কি করে হ্রাস করে, এটাও কি করে হ্রাস করে। এখন এই বিষয়টা কি, এটা কি সাধারণত কি করে মালিকানা সত্ত্বকে কি করে, যেমন ক্যাপিটাল মূলধন সাধারণত কি করে যোগ করে, রেভিনিউ সাধারণত কি করে যোগ করে, মূলধনকে বাড়ায়, ব্যয় সাধারণত মূলধনকে কি করে কমায়, উত্তোলন সাধারণত মূলধনকে কি করে কমায়। তাহলে এই ইকুয়েশনটা এখানে করবো। তাহলে প্রথম হবে সি, সি মূলধন কি করায়, মালিকানা সত্ত্বকে কি করে বাড়ায়। ওকে, তারপর হচ্ছে মূলধন, সরি রেভিনিউ, রেভিনিউ কি করে বাড়ায়। ওকে, এরপর হচ্ছে আমার ই কি করে মানে ব্যয়টা কি করে কমায়, এবং উত্তোলন মালিকানা সত্ত্ব কি করে কমায়। ঠিক আছে, এই যে চারটা উপাদান, এইটাই হচ্ছে এখান থেকে কোশ্চেন আসতে পারে মালিকানা সত্ত্বের উপাদান কয়টি। যদি বলে শুধু মালিকানা সত্ত্বের উপাদান কয়টি, তাহলে হবে কয়টি, চারটি। আর যদি বলে বর্ধিত হিসাব সমীকরণে হিসাব সমীকরণের উপাদান কয়টি, তাহলে বর্ধিত হিসাব সমীকরণের উপাদান যদি বলে তাহলে কয়টি হবে, 6টি হবে। যেমন সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, কয়টা হয়েছে, 6টা হয়েছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার বর্ধিত হিসাব সমীকরণের উপাদান হলো 6টি, আর হচ্ছে শুধু যদি মালিকানা সত্ত্বের উপাদান বলে তাহলে সেটা কয়টি, 4টি। ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো আমাদের হিসাব সমীকরণের মোটামুটি ভাবে বিষয়টা। আমরা এখান থেকে আরো খুবই ডিপলি আমরা যাব, সেটা যদি যেতে চাই আমরা যদি এখানে একটু ইয়ে করি। আমার হিসাব সমীকরণ, হ্যাঁ হিসাব সমীকরণ কি, a equal to all plus ওই। তাহলে আমরা আগে তো জাস্ট বেসিকটা বুঝছি, এবার আমরা এর একটু ডিপলে যাই। হ্যাঁ, এবার আমরা লেনদেনের দিকে যাই আস্তে আস্তে। ওকে, তাহলে দেখেন এখানে কয়টা পক্ষ দেখা যাচ্ছে, হিসাব সমীকরণের 2টা পক্ষ দেখা যাচ্ছে। কয়টা পক্ষ দেখা যাচ্ছে, 2টা পক্ষ দেখা যাচ্ছে। একটা হলো সম্পত্তি পক্ষ, কি পক্ষ, একটা হলো সম্পত্তি পক্ষ। ওকে, একটা হচ্ছে কি সম্পত্তি পক্ষ, আর একটা হচ্ছে কি আমার দায় ও মালিকানা সত্ত্ব পক্ষ। ঠিক আছে, তাহলে আমার কি একটা পক্ষ হচ্ছে সম্পত্তি পক্ষ, আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব পক্ষ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা হিসাব সমীকরণের 2টা পক্ষ পেয়েছি, একটা হলো সম্পত্তি পক্ষ, একটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব পক্ষ। ঠিক আছে, যখন আমার মোট সম্পদ বৃদ্ধি পাবে তখন আমার দায় ও মালিকানা সত্ত্ব কি হবে, মোট দায় ও মালিকানা সত্ত্ব কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তাহলে হচ্ছে যখন আমার মোট সম্পত্তি বৃদ্ধি পাবে তখন আমার দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। যখন আমার মোট সম্পদ হ্রাস পাবে তখন আমার দায় ও মালিকানা সত্ত্ব, মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে, হ্রাস হবে, মানে কমে যাবে। এতটুকু মাথায় রাখবেন, যখন মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি হবে, মোট দায় মোট সম্পদ যদি হ্রাস পায় মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ কি পাবে, হ্রাস পাবে। তারপর হচ্ছে একটা সম্পদ যদি বৃদ্ধি পায় আর একটা সম্পদ হ্রাস পেতে পারে, তেমনি একটা সম্পদ যদি হ্রাস পায় আর একটা সম্পদ কি বৃদ্ধি পেতে পারে। সেম ওয়েতে আমার যদি দায় যদি বৃদ্ধি পায় তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কি হ্রাস পাবে। আবার যদি আমার মালিকানা সত্ত্ব দায় যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপরে যেটা সেটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব একটা লেনদেনে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি হতে পারে, আর একটা লেনদেনের দ্বারা ওই লেনদেন দ্বারা মালিকানা সত্ত্ব কি হ্রাসও হতে পারে। ওকে, তাহলে হিসাব সমীকরণে অ্যাকচুয়ালি কি করা হয়, যে সমীকরণের মাধ্যমে, তাহলে আমরা এখান থেকে যদি সংজ্ঞাটা যদি জানতে চাই তাহলে হবে কি, যে সমীকরণের মাধ্যমে মোট সম্পদ, আমি এতে দিলাম মোট সম্পদ সমান মোট দায় ও ওই,
প্রমাণ করা হয় তাকে কি বলে? তাকে আমার হিসাব সমীকরণ বলে। তাকে আমার কি বলে? হিসাব সমীকরণ বলে। বুঝতে পারছেন? তাহলে যে সমীকরণের মাধ্যমে মোট সম্পদ, এতে হচ্ছে সম্পদ, মোট সম্পদ সমান, হ্যাঁ এই যে সমান, মোট সম্পদ সমান মোট দায় ও মালিকানা সত্ত্ব প্রমাণ করা হয়। এই যে এল তো হচ্ছে দায় আর ওই তো মালিকানা সত্ত্ব প্রমাণ করা হয়, তাকে কি বলে? হিসাব সমীকরণ বলে। তাহলে হিসাব সমীকরণ কাকে বলে? আশা করি এই মানে আর সমস্যা হওয়ার কথা না। তাহলে যে সমীকরণের মাধ্যমে মোট সম্পদ সমান মোট দায় ও মালিকানা সত্ত্ব প্রমাণ করা হয় তাকে কি বলে? হিসাব সমীকরণ বলে। ঠিক আছে? ওকে, তাহলে আমি হিসাব সমীকরণের মাধ্যমে এখন আসবো আমরা এই সমীকরণগুলো মানে যে প্রভাব ফেলছে সবগুলো কিভাবে প্রভাবিত হয়েছে সেই বিষয়টা আমরা এখন উদাহরণ সহকারে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা যে এটা বললাম ইকুয়েশনে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সেটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, লেনদেনের মাধ্যমে। যেমন আমি আমার ইকুয়েশনটা কি বলেছিলাম যে a equal to L plus OE, এটা হলো আমার ইকুয়েশন। আর লেনদেনটা দেখেন এরকম, আমার মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় মালিকানা সত্ত্ব, যেমন হচ্ছে দাঁড়ে, তাহলে দুটো পক্ষ, ওকে, দাঁড়ে আসবাবপত্র ক্রয় 40,000 টাকা। তাহলে ধারে আসবাবপত্র ক্রয় 40,000 টাকা। তাহলে দেখেন আমি এই যে লেনদেন গুলো সলভ করবো, আমি সবসময় আর্থিক প্রতিষ্ঠান মানে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন সলভ করবো। তো সেক্ষেত্রে আমার ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে। আমরা আমাদের হিসাব বিজ্ঞানে যাই কিছু করি না কেন সবকিছু মাথায় রাখতে হবে আমি ব্যবসার দৃষ্টিকোণ থেকে চিন্তা করব, নিজের দৃষ্টিকোণ থেকে চিন্তা করব না, কারণ আমি ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং করতেছি। সো আমাকে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমাকে সবকিছু কি করতে হবে? চিন্তা করতে হবে। প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, বিজনেস কি? ব্যবসা প্রতিষ্ঠান, মানে বিতে আমি বিজনেস বোঝাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠান। এর দ্বারে আসবাবপত্র যখন আমি ক্রয় করব, দ্বারে কি করব? দ্বারে আমি যখন আসবাবপত্র ক্রয় করব তখন আমার কি হবে? ব্যবসা প্রতিষ্ঠানে কি আসবে? আমরা জানি কি গুজব লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম, প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে কয়টা পক্ষ থাকবে? দুইটা পক্ষ থাকবে। তাহলে লেনদেন শব্দের অর্থ কি? আদান প্রদান হতে হবে বা লওয়া দেওয়া হতে হবে। এখন প্রতিষ্ঠান আর যারা আসবাবপত্র ক্রয় করলে কি নিবে? আসবাবপত্র নিবে। তাহলে একটা একটা পক্ষের নাম কি? আসবাবপত্র। কি পক্ষ? আসবাবপত্র পক্ষ। ঠিক আছে, তাহলে কি নিচ্ছে? ব্যবসা প্রতিষ্ঠান কি নিয়েছে? আসবাবপত্র নিয়েছে। তাহলে এই আসবাবপত্র লওয়ার বিনিময়ে তো কিছু একটা প্রদান করতে হবে, সে কিছুটা কি? ধারে। ধারে, তাহলে আমি যে আগে বলেছিলাম ধারে পণ্য ক্রয় করলে বা ধারে আসবাবপত্র বা ধারে কোনো সম্পত্তি ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? পাওনা দ্বারা সৃষ্টি হয়, এটা বলেছিলাম। তাহলে হচ্ছে ধারে পণ্য বা সম্পত্তি ক্রয় করলে কিসের সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। ঠিক আছে, কিসের সৃষ্টি হয়? পাওনাদার। এই পাওনাদারকে কি বলা হয়? এই পাওনাদারকে বলা হয় পদয়। পদয় বলে। ঠিক আছে, পদয় কত ধরনের হয়ে থাকে? পদয় 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পদয় হিসাব। ঠিক আছে, এগুলো আমাদের পরে লাগবে, বাট এই সময়তে যেহেতু আমরা এই টপিকগুলো আলোচনা করতেছি বলে দিচ্ছি। পদয় হিসাব, আরেকটা হচ্ছে পদয় ভিল, আরেকটা হচ্ছে পদয় নোট। ঠিক আছে, তাহলে পদয় 3 ধরনের হয়, একটা হচ্ছে পদয় হিসাব, পদয় বিল, পদয় নোট। এই দুটাকে লিখিত লিখিত বলে হয়, লিখিত দলে মানে লিখিত আকারে হয়, আর এটা হচ্ছে মৌখিক। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে
পদের হিসাব, তাহলে এগুলো কি পাওনাদার। ওকে, পাওনাদার না, তাহলে দাঁড়ে পূর্ণ ক্রয় বা সম্পত্তি ক্রয় যাই করুক না যা সৃষ্টি হয়েছে পাওনাদার সৃষ্টি হয়। তাহলে আরেকটা পক্ষ কি, আমাদের টাকা প্রদান করি নাই, তার মানে দায় আছে। তো ব্যবসা প্রতিষ্ঠান যদি দায় থাকে, কার কাছে দায় থাকবে? পাওনাদারের কাছ থেকে থাকবে, তাহলে পাওনাদার। আরেকটা পক্ষ কি? পাওনাদার। ওকে, পাওনা আছে। এখন দেখেন, ব্যবসা প্রতিষ্ঠানে বিজনেসে আসবাবপত্র আসলে, আসবাবপত্রটা কি? একটা সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি একটা সম্পদ, অ্যাসেট। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ আসলে ব্যবসা প্রতিষ্ঠানে কি সম্পদের পরিমাণ বাড়ে না কমে? বাড়ে। ব্যবসা প্রতিষ্ঠানে কি সম্পদের পরিমাণ, আসবাবপত্রের একটা সম্পদ, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। কি হবে? বাড়বে। তাহলে সম্পদ যদি ব্যবসা প্রতিষ্ঠান আসে, তাহলে কি সম্পদের পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। ওকে, তাহলে পাওনাদার। এখন কি পাওনাদারের পরিমাণ, ব্যবসা প্রতিষ্ঠানের পাওনাদার মানে কি? প্রতিষ্ঠান যাকে পরিশোধ করবে, মানে প্রতিষ্ঠান যাকে দিবে, হ্যাঁ, তাহলে সেটা কি? পাওনাদার। তাহলে দেখেন, পাওনাদার, পাওনাদার কি বিজনেস কি পাওনাদারকে টাকা পরিশোধ করছে? করে নাই। তার কি প্রতিষ্ঠান দায় রয়েছে, প্রতিষ্ঠান কি হয়েছে? দায় রয়েছে। এখন এই দায়ের পরিমাণ কি বাড়ছে না কমছে? প্রতিষ্ঠান দায় পরিশোধ করে নাই, তাহলে কমবে কিভাবে? প্রতিষ্ঠান দায় করছে, তার মানে দায়ের পরিমাণ বাড়ছে। দায়ের পরিমাণ কি হয়েছে? বাড়ছে, তাহলে দায়ও বৃদ্ধি। এখন দেখেন, এই যে পাওনাদার, এটা কি আন্তঃদায় না বহির দায়? পাওনাদার হচ্ছে বহির দায়। কিসের দায়? বহির দায়। পাওনাদার তো মালিক না, পাওনাদার হচ্ছে বহির দায়। ঠিক আছে, তাহলে আমরা যদি ইকুয়েশনে বসাই, এই যে সম্পদ কত, 40,000 টাকা, তাহলে আমি এখানে বসাবো 40,000 টাকা, আমার বৃদ্ধি পাইছে। আর আমার দায় কত? 40,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে দেখেন, আমার সম্পদ তো মোট সম্পদ বৃদ্ধি পাইছে, আমার মোট দায় কি পাইছে? বৃদ্ধি পাইছে। খুব দেখছেন এক নাম্বারটা? হ্যাঁ, এটাই হচ্ছে এক নাম্বারটার আনসার। মানে হচ্ছে আমার মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এখানে লিখে দেই, নোট করে, নোট আকারে লিখে দেই, মোট সম্পত্তি বৃদ্ধি পেলে মোট দায় ও মালিকানা সত্ত্বের, মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় ও মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। আমার সেকেন্ড টার্মটা কি হচ্ছে? মোট সম্পদ যদি হ্রাস পায়, মোট দায় ও মালিকানা সত্ত্ব কি পাবে, মানে কি পাবে? হ্রাস পাবে। ওকে, দেখি আমরা তাহলে পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। পাওনাদারকে পরিশোধ 20,000 টাকা। গুড। তাহলে আমার বিজনেস, আমার বিজনেস কল্পনা করি, আমার বিজনেস পাওনাদারকে পরিশোধ করলে প্রতিষ্ঠানের কি হবে? আগে প্রতিষ্ঠানের সুবিধা কি? প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ কমে যাবে। তাহলে প্রথমটা কি? পাওনাদার কি প্রতিষ্ঠানের কি হবে? পাওনাদার। পাওনাদারটা কি? দায়। তাহলে পাওনাদারকে যখন পরিশোধ করা হবে, প্রতিষ্ঠানের কি দায়ের পরিমাণ কমে যাবে। দায়ের পরিমাণ কি হবে? কমে যাবে। ঠিক আছে, অপরদিকে প্রতিষ্ঠান থেকে এই দায়ের পরিমাণ কমাতে হলে প্রতিষ্ঠানকে কি প্রদান করতে হবে? নগদ টাকা প্রদান করছে। এখানে এখানে একটা কথা বলা হয়, এখন তো বলা নাই নগদ টাকা। তা মনে রাখবে, কোনো কিছু বলা না থাকলে সেটাকে নগদে ধরে নেব। তাহলে কোনো কিছু উল্লেখ না থাকলে নগদে ধরে নেবেন। ঠিক আছে, মানে লেনদেনটা কি নগদে করা হয়েছে? এটা কি, এই লেনদেনটা কি নগদে করা হয়েছে?
না স্যাকে করা হয়েছে, না ধারে বা বাকিতে করা হয়েছে? এটা যদি উল্লেখ না থাকে, এগুলো কি, এগুলো যদি উল্লেখ না থাকে তাহলে আমি কি কি ধরে নিব? এটাকে নগদে ধরে নিব। কিসে ধরে নিব? নগদে ধরে নিব। তোকে পানা দায় পরিষদ ব্যবসা প্রতিষ্ঠান কি এই দায়টা কমানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠান মানে এই দায়টা কার দায়? ব্যবসা প্রতিষ্ঠানের দায়। যে ব্যবসা প্রতিষ্ঠানের দায়টা কমানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানকে কি প্রদান করতে হবে? নগদ টাকা প্রদান করতে হবে। আরেকটা কি? নগদ। নগদটা কি? সম্পদ। ব্যবসা প্রতিষ্ঠানের কি? সম্পদ। এখন নগদটা যদি প্রদান করে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ বাড়বে না কমবে? প্রতিষ্ঠান থেকে নগদ মানে সম্পদ যদি দিয়ে দেয়, প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ বাড়বে না কমবে? কমবে। কি হবে? কমবে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা যেটা এখন ইকুয়েশন আমরা দিই, আমার পাওনা দ্বারা দায়ের পরিমাণ কমে যাচ্ছে কত? 20,000 টাকা। এনে লিখে দিই 20,000, এখানে 20,000। তাহলে আমার দায়ের পরিমাণ 20,000 টাকা কমতেছে। তাহলে মোট দায় মালিকানা সত্ত্বের পরিমাণ কি? কমতেছে। তেমনি নগদটা কি? সম্পদ। সম্পদের পরিমাণ কি হচ্ছে? কমতেছে। কত? 20,000 টাকা। তাহলে আমার মোট সম্পদ কমলে মোট দায় মালিকানা সত্ত্বের পরিমাণ কমে তো? দেখতে পাচ্ছেন? আমি কথাটা এখানে লিখিয়ে দিই। ঠিক আছে, মোট আকারে লিখে দিই। মোট সম্পদ হ্রাস পেলে, হ্যাঁ, মোট দায় ও মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হ্রাস মানে কি? কমবে। হ্রাস পাবে বা কি? কমবে। ঠিক আছে, মোট সম্পদ হ্রাস পেলে মোট দায় মালিকানা সত্ত্ব পরিমাণ কমবে বা হ্রাস পাবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো আমাদের 2 নম্বরটা। এখন আমরা 3 নম্বরটা যে হচ্ছে এটা, হ্যাঁ, এটা সলভ করব। যে একটা সম্পদ বৃদ্ধি পেলে, ওকে, কারেন্ট চলে গেছে তো ওই জন্য হচ্ছে ভিডিওটা ভালোভাবে মানে লাইটিংটা নাই, তারপর মোবাইলের লাইট দিয়ে যতটুকু করা পসিবল। সো নোয়াখালীর মতো একটা জায়গায় আছি, সো ওই জায়গায় ম্যাক্সিমাম টাইমে কারেন্ট চলে যায়। তো কারেন্টের একটা নোয়াখালীতে খুবই বড় বড় সমস্যা আর কি এটা। সো আমরা এখন 3 নাম্বার, আমাদের যে ইকুয়েশনে 3 নাম্বারটা যে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায়, মোট একটা সম্পদ বৃদ্ধি পেলে একটা সম্পদ হ্রাস পায়, সেটা আমরা এখন লেনদেনের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। ওকে, তাহলে আমাদের দুইটা পক্ষ, মানে লেনদেনটা হচ্ছে নগদে আসবাবপত্র ক্রয়, সাপোজ হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, তাহলে নগদে আসবাবপত্র ক্রয় 50,000 টাকা। ওকে, এখন দেখেন আমি বিজনেসের সর্বদা আমি চেষ্টা আমার ফলো করি বিজনেসের ক্ষেত্রে, আমার বিজনেসে কিসের আদান হয়েছে? আদান হয়েছে কিসের? আসবাবপত্রের। তাহলে প্রতিষ্ঠানে আসছে হচ্ছে আমার বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠানে আসছে আসবাবপত্র। ওকে, তো আসবাবপত্রটা কি? ব্যবসার জন্য কি একটা অ্যাসেট, সম্পদ। তো এটা হচ্ছে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ। এখন ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের আদান হয়েছে, আসবাবপত্র আদান হয়েছে মানে কি? সম্পদের আদান হয়েছে। তাহলে সম্পদ কি ব্যবসা প্রতিষ্ঠানে বাড়বে না কমবে? বাড়বে। প্রতিষ্ঠানে কি হবে? সম্পদের পরিমাণ কি হবে? বাড়বে। তাই এখানে সম্পদের পরিমাণ বাড়বে, যোগ। ওকে, এখন দেখেন এই যে সম্পদটা আনতে প্রতিষ্ঠানকে সম্পত্তির পরিমাণ আনতে হলে মানে সম্পদের আদান হইতে হলে প্রতিষ্ঠানকে কিছু প্রদান করতে হবে, প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে। তাহলে কিসের প্রদান করছে প্রতিষ্ঠান? এই যে নগদ বলে দিচ্ছে। আগে একবার বলেছিলাম যদি যদি শুধু বলতে আসবাবপত্র করে 50,000 টাকা, তাহলে কোনো কিছু বলা না থাকলে, উল্লেখ না থাকলে আমি সরাসরি নগদান হিসাব নিয়ে আসতাম, নগদ নিয়ে আসতাম। কিন্তু এখানে বলে দেওয়া আছে নগদে আসবাবপত্র করে। তার মানে এখানে কিসের প্রতিষ্ঠান কি 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 প্রদান করছে? নগদ প্রদান করছে। এই নগদটা প্রতিষ্ঠানের জন্য কি? একটা সম্পদ। কি? নগদটা কি?
সম্পদ। এখন এই সম্পদটা কি প্রতিষ্ঠানে আসছে না চলে গেছে? প্রতিষ্ঠানকে এটা প্রদান করতে হয়েছে। তাহলে কি সম্পদের পরিমাণ বাড়বে না কমবে? সম্পদের পরিমাণ কমবে। কি কমবে? বুঝতে পারছেন? তাহলে আর নগদে আসবাবপত্র ক্রয় করার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদের পরিমাণ বাড়বে এবং নগদ নামক সম্পদের পরিমাণ কমবে। ঠিক আছে? ওকে। এখন আমি যদি এখানে দেই ইকুয়েশনে, তাহলে এখানে আমার মোট সম্পদের জায়গায় আমার এখানে একটা নগদ হবে আর একটা হচ্ছে আসবাবপত্র হবে। ঠিক আছে? ওকে। এখন দেখেন নগদে কি কমবে না? কত টাকা? 50,000 টাকা। ওকে, তাহলে এখানে 50,000 টাকা কি কমবে? কমলে আমরা সেটাকে ব্র্যাকেট করে দেব। ঠিক আছে? হ্যাঁ। আর আসবাবপত্রের পরিমাণ কি হবে? তাহলে আসবাবপত্রের পরিমাণ কি হবে? আসবাবপত্রের পরিমাণ বাড়বে, মানে কি সম্পদের পরিমাণ বাড়বে 50,000 টাকা। ঠিক আছে? ওকে, তাহলে একটা সম্পদ কমছে, অপর একটা সম্পদ বাড়ছে। ঠিক আছে? ওকে, তাহলে একটা সম্পদ কমলে একটা সম্পদ বাড়বে, বা এটা আমরা বুঝতে পারছি, মানে এই দুইটা কিন্তু সেম বিষয়। একটা সম্পদ বাড়লে একটা সম্পদ কমবে, বা একটা সম্পদ কমলে একটা সম্পদ বাড়বে, একই কথা। ঠিক আছে? ওকে, তাহলে একটা সম্পদ বাড়লে একটা সম্পদ কমবে, বা একটা সম্পদ কমলে একটা সম্পদ বাড়বে। আশা করি কিভাবে বিষয়টা বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমি এবার এটা নোট দিয়ে দিই যে একটি সম্পদ হ্রাস পেলে হ্যাঁ, অপর একটি সম্পদ বৃদ্ধি পাবে, বা আমরা এইভাবেও দিতে পারি, বা একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে। ঠিক আছে? ওকে, তাহলে একটা সম্পদ হ্রাস পেলে অপর একটি সম্পদ বৃদ্ধি পাবে, বা একটি সম্পদ যদি এখানে হ্যাঁ, একটি সম্পদ যদি বৃদ্ধি পায় অপর একটি সম্পদ কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে? তাহলে একটা সম্পদ হ্রাস পেলে একটা সম্পদ বৃদ্ধি পাবে, অপর একটি সম্পদ আর বৃদ্ধি পাবে। আর একটা সম্পদ যদি বৃদ্ধি পায় অপর একটি সম্পদ হ্রাস পাবে। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এখন এটা আমরা এখানে প্রমাণ করে দেখানো হয়েছে। 4 নম্বরটা হচ্ছে মালিক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ করলো 20,000 টাকা। ঠিক আছে? তাহলে মালিক ব্যক্তিগতভাবে ব্যবসার ঋণ পরিশোধ করলো কত? 20,000 টাকা। ওকে, তাহলে দেখেন আমার বিজনেস কিসের আদান হয়েছে, এবং কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রদান করা হয়েছে। আদান হয়েছে কি? মালিক ব্যক্তিগত ব্যবসা ঋণ পরিশোধ করছে। মালিক ঋণ পরিশোধ করছে, মালিক যাই পরিশোধ করুক, মালিক যদি ব্যবসা, এটা কি মালিক কি ব্যবসায় সুবিধা দিছে না? হ্যাঁ, তাহলে মালিক যদি ব্যবসায় সুবিধা দেয়, কি দেয়? সুবিধা যদি দেয়, হ্যাঁ, মালিক যদি ব্যবসায় সুবিধা দেয়, তাহলে আমরা সেটাকে কি বলবো? মূলধন। কি বলবো? মূলধন বলবো। ঠিক আছে? আর মালিক যদি ব্যবসা থেকে সুবিধা নেয়, কি নেয়? সুবিধা নেয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? উত্তোলন বলবো। ঠিক আছে? ওকে, তাহলে মালিক যদি ব্যবসা থেকে সুবিধা নেয় তাহলে সেটাকে উত্তোলন বলবো, আর মালিক যদি সুবিধা দেয় সেটাকে মূলধন বলবো। ওকে, এখন দেখো যে হচ্ছে মালিক সুবিধা দিয়েছে, তাহলে কি এটা কি? মালিক এখানে কি ব্যক্তিগত ঋণ পরিশোধ করছে, মালিক ঋণ পরিশোধ করছে, তাহলে ব্যবসায় সুবিধা দিচ্ছে, তাহলে কি এটা মূলধন।
মূলধন। ঠিক আছে, তো মূলধন কার সাথে, মূলধন কিসের অংশ? মালিকানা সত্ত্বের অংশ, মানে ওই। তাহলে মালিক যদি ব্যবসায় মূলধন দেয়, তাহলে ব্যবসায় মূলধনের পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কি ওই এর পরিমাণ কি হবে? বাড়বে। আমরা জানি মূলধন এবং আয় হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে সমমুখী সম্পর্ক। ঠিক আছে, তাহলে মানে মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব কি হবে? বাড়বে। ওকে, এবার তাহলে প্রতিষ্ঠান থেকে কি মানে কি পদা মানে কি কিসের পরিমাণ কমে গেছে? দেখেন, ঋণ ঋণ যে ঋণ ছিল, ঋণটা কি? একটা দায়। ঋণটা কি? ব্যবসা প্রতিষ্ঠানের দায়। এখন ঋণটা কি পরিশোধ করা হয়েছে? প্রদান করা হয়েছে, পরিশোধ করা হয়েছে। ঋণ পরিশোধ করলে এমনকি ঋণের দায়ের পরিমাণ বাড়বে না প্রতিষ্ঠানে কমবে? ব্যবসা প্রতিষ্ঠানের ঋণ মানে দায় যদি পরিশোধ করা হয়, তাহলে দায়ের পরিমাণ বাড়বে না কমবে? অ্যাবসলিউটলি কমবে। দায়ের পরিমাণ কমবে। তাহলে এটা আমি এখানে দেখাই। তাহলে আমার কি দায়ের পরিমাণ কমতেছে? দায়ের পরিমাণ কমতেছে কত? আমার 20,000 টাকা। 20,000 টাকা। ওকে, 20,000 টাকা। এখন দেখেন, তাহলে আমার এখানে কি ইকুয়েশনে কি আসতেছে? তাহলে আমার দায় থেকে 20,000 টাকা কমে যাচ্ছে। ঠিক আছে, 20,000 টাকা দায় কমে যাচ্ছে। আর আমার মালিকানা সত্ত্ব, এই যে মূলধন, মালিকানা সত্ত্ব কি মূলধন হিসেবে 20,000 টাকা যোগ হবে। তাহলে এই যে দায় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আবার যদি হয় যে মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে দায় বৃদ্ধি পায়, তাহলে সেটা কিভাবে? এটা হচ্ছে দাঁড়ে পূর্ণ ক্রয় কত? 10,000 টাকা। তাহলে এই যে দাঁড়ে 10,000 টাকা পূর্ণ ক্রয় করা হয়েছে, এই যে দাঁড়ে 10,000 টাকা পূর্ণ ক্রয় করলো। তাহলে এরপর আমি বিজনেসের কথা চিন্তা করি, আমি ব্যবসার কথা চিন্তা করি। ব্যবসা কিসের আদান হয়েছে? পণ্য। কিসের আদান হয়েছে? পণ্য। তাহলে পণ্য নামে কোনো কিছু হয় না, পণ্য নামে কোনো কিছু হয় না। আমরা দিতে হবে কি? ক্রয় দিতে হবে। ক্রয়ের আদান হয়েছে। ক্রয়ের পরিমাণ প্রতিষ্ঠানে কি বাড়ছে না কমছে? পণ্য ক্রয় করলে ক্রয়ের পরিমাণ বাড়ছে। তো ক্রয়টা কি, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। তার মানে ক্রয় বাড়লে কি হবে? ব্যয় বাড়বে। আর ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব, ব্যয় কার সাথে সম্পর্ক? ব্যয় কার উপাদান? মালিকানা সত্ত্বের উপাদান। তাহলে ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কি হবে? কমবে। কারণ কি? কারণ হচ্ছে ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, ওকে। অপরদিকে প্রতিষ্ঠানকে কি প্রদান করা হয়েছে? প্রতিষ্ঠান কিছু প্রদান করছে, টাকা বা চেকে কোনো কিছু প্রদান করছে? করে নাই। তাই সেটা কি? দাঁড়ে। দাঁড়ে মানে কি? প্রতিষ্ঠান দায় আছে, প্রতিষ্ঠান এখনো দেয় নাই, দিবে। তো প্রতিষ্ঠান যাকে দিবে সেটাকে পাওনাদার। তো আর একটা কথা বলেছিলাম, দ্বারা পূর্ণ ক্রয় করলে কি সৃষ্টি হয়? পাওনাদারের সৃষ্টি হয়। তাই এখানে আমাদের পাওনাদার হবে। আরেকটা কি? পাওনাদার। পাওনাদারটা কি? প্রতিষ্ঠানের দায়। এখন পাওনাদারের পরিমাণ কি বাড়ছে না কমছে? প্রতিষ্ঠানের পাওনাদারের পরিমাণ বাড়ছে, মানে কি দায়ের পরিমাণ বাড়ছে। এখন যদি আমি সেটা ইকুয়েশনে দিতে যাই, তাহলে কি হবে? কত টাকা? 10,000 টাকা। তাহলে দেখেন আমার দায়ের পরিমাণ 10,000 টাকা বাড়তেছে। ঠিক আছে, আর অপরদিকে আমার কি, যে এটা কি মালিকানা সত্ত্ব কমাচ্ছে, তাহলে হচ্ছে 10,000 টাকা ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার ফলে মালিকানা সত্ত্ব 10,000 টাকা হ্রাস পেয়েছে। বুঝতে পারছেন এখন? হ্যাঁ, এটাই হচ্ছে আমার এই যে দায় কমলে সম্পত্তি ভারে, সরি মালিকানা সত্ত্ব বাড়ে, এবং দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। ঠিক আছে, এটা আমি যদি এখানে নোট আকারে দিয়ে দিই। ওকে, নোট, দায় বাড়লে ওই কমবে। তাহলে দায় বাড়লে কি হবে? ওই মানে কি মালিকানা সত্ত্ব কমবে। আবার হচ্ছে দায় কমলে ওই বাড়বে। তাহলে ওইতে কি বোঝায়? মালিকানা সত্ত্ব। ঠিক আছে, ওকে। তাহলে দায় বাড়লে
মালিকানা সত্ত্ব কমবে, দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে। এটার উদাহরণ এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমার লাস্ট যেটা, তাহলে আমাদের এই দুটো কমপ্লিট। লাস্ট যেটা, একবার মালিকানা সত্ত্ব বাড়বে, আবার একবার মালিকানা সত্ত্ব কমবে। কোন লেনদেনটার মাধ্যমে হতে পারে? বেশ করুন তো দেখি, পারছেন? যেমন হচ্ছে আমরা বলতে পারি কি, পণ্য উত্তোলন। হ্যাঁ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, সাপোজ 2000 টাকা। ওকে, তাহলে মালিক কর্তৃক কি হয়েছে? পণ্য উত্তোলন করছে। তো মালিক পণ্য উত্তোলন করলে মালিক কি এখান থেকে সুবিধা নিছে না সুবিধা দিছে? সুবিধা নিছে। কি নিছে? মালিক সুবিধা নিছে। মালিক যদি সুবিধা নেয় তাহলে সেটা কি হিসাবে গণ্য করতে হবে? উত্তোলন হিসাবে গণ্য করতে হবে। উত্তোলন, মালিক কি নিছে? উত্তোলন, উত্তোলন করছে। ঠিক আছে, মালিক কি করছে? উত্তোলন করছে, মানে সুবিধা নিলে মানে কি? উত্তোলন। উত্তোলনটা কি? ব্যয়। উত্তোলনটা কি? ব্যয়। তাহলে এই উত্তোলনের পরে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়ের পরিমাণ বাড়বে না কমবে? ব্যয়ের পরিমাণ বাড়বে। কিভাবে বাড়বে? আর ব্যয় বাড়লে ব্যয় কার সাথে সম্পর্ক? মালিকানার সাথে, ওই সাথে সম্পর্ক। তাহলে ওই হবে কমবে, কারণ হচ্ছে ব্যয় মালিকানার সাথে বিপরীতমুখী সম্পর্ক। তো ব্যয় বাড়লে মালিকানার সাথে কি হবে? কমবে। তাহলে আমার ব্যয় বাড়ছে, মালিকানার সাথে কি হবে? কমবে। অপরদিকে এই যে উত্তোলন করছে, কি উত্তোলন করছে? পণ্য। তো পণ্য নামাতে কোনো কিছু হয় না, ক্রয়। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ঠিক আছে, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। কি হয়? ব্যয়। কি নিছে? উত্তোলন করছে, কিন্তু উত্তোলন পণ্য করছে। উত্তোলন করলে মানে পণ্য উত্তোলন করলে যদি মালিক পণ্য নিয়ে যায় তাহলে পণ্যের পরিমাণ কমে যাবে না? যেমন ধরেন হচ্ছে আমার প্রতিষ্ঠানে 100টা পণ্য ছিল, মালিক সেখান থেকে 8টা নিয়ে গেছে, তাহলে আর থাকতেছে কত? থাকতেছে আমার 92টা। তাহলে আমার এই যে 8টা নিয়ে গেল, তাহলে এই 100 টাকা থেকে 100টা পণ্য থেকে 8টা পণ্য কমে গেল না? তাহলে পণ্য কমে গেছে, তার মানে কি? ব্যয় কমে গেছে। কি? ব্যয় কমে গেছে। পণ্যটা কি? মানে ক্রয়, ক্রয়টা কি? ব্যয়, ব্যয় বৃদ্ধি করে। তাহলে সে এখানে ব্যয় কমে গেছে মানে কি? পণ্য কমে গেছে মানে ব্যয় কমে গেছে। ব্যয় কমে গেছে, মানে ব্যয় কার সাথে সম্পর্ক? ওই সাথে সম্পর্ক। ওই কি? মালিকানা সত্ত্ব। তাহলে ব্যয় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি পাবে। যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, তাহলে কি পাবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা এটা কি করব? হিসাব সমীকরণের মাধ্যমে কত হাজার টাকা, এখানে 2000 টাকা, সেটা প্রমাণ করব। এখন দেখেন 2000 টাকা, তাহলে আমার কি হয়েছে? মালিকানা সত্ত্ব কি? এই যে প্রথম কি মালিকানা সত্ত্ব কি করতেছে? প্রথম মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে 2000 টাকা। হ্যাঁ, মালিকানা সত্ত্বকে হ্রাস করতেছে 2000 টাকা। এরপরে ব্যয় হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 2000, আবার 2000 টাকা বৃদ্ধি। বুঝতে পারছেন? তাহলে যে একবার যোগ একবার বিয়োগ। হ্যাঁ, তাহলে বিষয়টা কি ক্লিয়ার? হিসাব সমীকরণ। হ্যাঁ, তাহলে আরেকটা বিষয় আমরা এখান থেকে নোট করে রাখতে পারি। মালিকানা সত্ত্ব বা ওই একবার বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব একবার হ্রাস পেতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা হিসাব সমীকরণের যে বিষয়গুলো আমরা সেটা কমপ্লিট করেছি। 5টা বিষয় খুব ভালোভাবে কমপ্লিট করেছি। এটা হচ্ছে মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মোট সম্পদ হ্রাস পেলে মোট দায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, একটা সম্পদ বৃদ্ধি পেলে একটা সম্পদ হ্রাস পেতে পারে, বা একটা সম্পদ হ্রাস পেলে একটা সম্পদ বৃদ্ধি পেতে পারে। তারপর হচ্ছে দায় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পেতে পারে, আবার দায় যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেতে পারে। আবার হচ্ছে মালিকানা সত্ত্ব একবার যোগ হলে একবার বিয়োগ হতে পারে, বা একবার বিয়োগ হলে একবার যোগ হতে পারে একটা লেনদেনের মাধ্যমে। সেটা আমরা প্রুফ করে দেখালাম। তো এটা হলো এইটাই হলো আজকে আমাদের ক্লাস। সো
হিসাব সমীকরণ আমরা দেখেছিলাম যে লেনদেন কিভাবে আসছে সেই লেনদেনটা দেখেছিলাম। তারপর হচ্ছে লেনদেনের ধারণা নিয়েছি। এরপর হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্যগুলো এন্ড হিসাব সমীকরণ কিভাবে আমাদের লেনদেনে প্রভাবিত করে, পরিবর্তন করে থাকে সেটা খুব ভালোভাবে ক্লাস করেছি। তো আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটা যদি না বুঝেন ভালোভাবে আপনি হচ্ছে পরবর্তী ধাপগুলোতে যেতে পারবেন না। কারণ হচ্ছে পরবর্তী যে ধাপগুলো আপনাকে পূরণ করতে হবে বা কমপ্লিট করতে হবে এটা যদি না বুঝেন সেটা আপনি কি করতে পারবেন না। সো এই ক্লাসটা মাস্ট সবাইকে দেখা উচিত। সো আপনি দেখলে আপনার বন্ধুকে শেয়ার করুন, তাকেও দেখার সুযোগ করে দিন। এভাবে ইনফরমেটিভ ক্লাসগুলো পেতে অবশ্যই সাথে থাকবেন আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা আমাদের পরবর্তী ক্লাসে লেনদেন পার্ট 2 তে আমরা হচ্ছে যে লেনদেনের যে উৎস দলিলগুলো সেই উৎস দলিলগুলো খুব সুন্দর করে বিশ্লেষণ করে ভেঙে বোঝানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।